তোমাকে আমার মেয়ের সাথে একটা শর্তে আমি বিয়ে দিব। কি শর্ত বলেন? আপনার যে কোনো শর্তে আমি রাজি। তোমাকে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে, মানে ইরার সাথে বিয়ে হওয়ার পরে তোমাকে এই বাড়িতে থাকতে হবে। কথাটা শুনে কিছুটা খারাপ লাগলেও কিন্তু ইরাকে যে নিজের করে পাবে সেজন্য রাজি হয়ে যায়। এবার চলুন আপনাদের মূল গল্পে নিয়ে যাই, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন কোন দিক থেকে কোন দিকে গেল গল্পটা। রাস্তায় একজন মহিলার গাড়ি খারাপ হয়ে যাওয়াতে উনি একটা বাসে উঠে পড়ে। আর সেই সময়ে আমাদের গল্পের হিরো সেও একই বাসে উঠে পড়ে। ওটার সময় দুজনেই মুখোমুখি সম্মুখীন হয়। খালাম্মা, একটু সাইড দিবেন? আমার না লেট হয়ে যাচ্ছে, আর লেট করলে দেরি হয়েছে এটা নিশ্চিত আপনি জানেন। কথাটা বলতেই একজন মহিলা, সরি আন্টি হবে, আসলে আকাশ ওনাকে রাগানোর জন্য খালামা বলে ডেকেছে। এতেই উনি রাগী লোক দিয়ে আকাশের দিকে তাকায়। কি ব্যাপার আন্টি? সরি খালাম্মা, আমি কি ভুল কিছু বলেছি খালাম্মা, যে আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন? ভুল কিছু বলনি মানে? আমি তোমার থেকে বড় জোর 5 বছর বড় হতে পারি, তাই বলে আমাকে খালাম্মা বলে ডাকবে? ছি ছি আন্টি, কি বলছেন এইসব? আপনি বড় জোর আমার থেকে 15 বছর বড় হবেন। তা আপনার কোনো মেয়ে আছে? তা জেনে তুমি কি করবে? আরে খালাম্মা বলুন। সরি আন্টি বলেন। আমার মেয়ে আছে কি নেই সেটা বড় কথা না। তুমি আমাকে এভাবে খালাম্মা বলে ডাকলে আমি কিন্তু ধাক্কা মেরে তোমাকে নিচে ফেলে দিব। ছি ছি আন্টি, কি বলছেন এইসব? এখানে তো জানালা নেই যে আমাকে ফেলে দিবেন। জীবনে প্রথম বাসে উঠেছি, আর উঠেই তোমার মতো একটা আপদের সাথে আমার দেখা হলো। দেখবেন, এরপর থেকে আপনার ভাগ্য অনেক খুলে যাবে। ভাগ্য আর তোমার মতো ফকিরকে দেখে আমার মতো মানুষের ভাগ্য খুলবে? আন্টি, এই গরিবরা কিন্তু একটা সময় কাজে আসে। যাক গিয়ে, আমি এখানে নেমে যাব। তা আপনি কোথায় নামবেন? তুমি নামবে এখান থেকে, নাকি আমি ধাক্কা মেরে নামাবো? তাহলে তো আপনার মেয়েকে বিধবা বানিয়ে দিবেন। তুমি না বড্ড বেশি কথা বলো। এদিকে আকাশ নেমে যায়, অন্যদিকে ইরার মা কিছুটা দূরে এসে নামে। এদিকে আকাশ বাস থেকে নামা মাত্রই কয়েকটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। আসলে আকাশের আব্বু একজন টপ বিজনেসম্যান, আর আকাশ খুব সাধারণভাবে চলতে পছন্দ করে। কিন্তু বিজনেসের জন্য মাঝে মাঝে অফিসে যাওয়ার জন্য ওদের গাড়ি ব্যবহার করতে হয়। সেজন্য গাড়িতে উঠে অফিসে যেতে থাকে, তবে মাঝে মাঝে অটোতে করেও অফিসে যেত। অন্যদিকে মা, তোমার মুখ এরকম লাল কেন হলো? ওহ, বুঝেছি। রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়াতে বাসে ওঠার কারণে তোমার এরকম অবস্থা। তুই কি চুপ করবি? গাড়িতে ওর, তারপর বলতেছি। ঠিক আছে, চলো। ওরাও গাড়িতে উঠে যায়। এরপর ইরার মা সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো হাসতে হাসতে শেষ। মা, তোমাকে এইগুলো বললো আর তুমি কিছুই বললে না? তবে ছেলেটা অনেক গরিব, তাই না? তোর তো গরিব দেখলেই দরদ উতলে পড়ে। গরিবরা কি মানুষ না? মানুষ, কিন্তু ওদের কোনো ভবিষ্যৎ নেই। না আছে ডলার, আর না আছে বাড়ি। শুধু শুধু ওদের দিকে তাকিয়ে কি করবি? তোকে একটা কথা বলি, তুই এই গরিবদের দেখা বন্ধ কর। আমি তোর বিয়ে একটা বড় বিজনেসম্যান দেখে বিয়ে দিব তোর। তুমিও ভালো করে জানো আমি বড়লোক পছন্দ করি না। সেখানে ওদেরকে বিয়ে করে ওখানে থাকার তো প্রশ্নই ওঠে না। এই জন্য তোর সাথে আমার মিল হয় না। তুই কখনো তোর ডিসিশন থেকে বের হবি না, আর আমিও আমার ডিসিশন থেকে বের হব না। একদিন দেখবে এমন ছেলে বিয়ে করে ঘরে আনবো, ওর জ্বালা তুমি সহ্য করতেও পারবে না। সারাক্ষণ তোমাকে জ্বালাবে, মনে রেখো। ইরা ওর মায়ের সাথে যতটা ফ্রি আবার ততটাই রাগ অভিমানে থাকে। এইদিকে ওরা যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে আকাশ, তোকে একটা কথা বলার ছিল। কি কথা আব্বু? তুই বিয়ে করবি কবে? যতদিন পর্যন্ত নিজের মনের মতো মেয়ে না পাবো, ততদিন পর্যন্ত বিয়ে করব না। আমাদের কি ডলার কোনো দিক দিয়ে কম আছে নাকি? নেই জানি, কিন্তু আমি তো ওইরকম কোনো মেয়েকে চাইবো না যে মেয়ে আমাদের ডলার দেখে আমাকে বিয়ে করতে রাজি হবে। এতদিনে মেয়ে কি খুঁজে পাবো?
অবশ্যই পাবো, যেমনটা আমার দিকে তাকালেই বুঝবে। একটা কাজ কর, আমাদের কোম্পানিতে কয়েকজন লোক আসবে 5 দিন পরে ইন্টারভিউ দিতে। ওদের ইন্টারভিউ নিয়ে যাকে ইচ্ছে হয় লিস্ট করে নিও। কোন পোস্টের জন্য? কেন আবার তোর পিএ লাগবে সেজন্য? আব্বু, আমি কখন বললাম আমি এখন বিজনেস সামলাবো? সমস্যা নেই, তুই আগে পছন্দ কর, বাকিটা পরে দেখা যাবে। আব্বু, তুমিও না? অন্যদিকে ইরা ওর মায়ের সাথে বসে আছে অফিসে। তুই আমাদের ব্যবসা কবে সামলাবি? আম্মু, তুমি কি সিরিয়াস? তোমার কি মনে হয় আমি জোকস করতেছি? তা নয়তো কি? তুমি ভালো করে জানো আমি বড় লোকদের একদম পছন্দ করি না। তার সত্ত্বেও তুমি কিভাবে আমাকে বলতেছো এইগুলো? তাহলে আমার এই ব্যবসায় দেখাশোনা করবে কে? কেন? তুমি মামাকে বলো। তোর মামা তো সারাক্ষণ ডলার মারার ধান্দায় থাকে। ওকে যদি ব্যবসায় বসাই তাহলে তো পথে নামতে হবে। তাহলে তো ভালোই। আমরা নতুন করে আবারও গরিব হয়ে যাব। তাহলে লাইফটাকে আবারও সাজাতে পারবো। তোকে বলাটাই ভুল হয়েছে। এখন যা তো আমার সামনে থেকে। একটা কথা তোমাকে তো বলাই হয়নি। কি কথা, তাড়াতাড়ি বল। আমাকে আবার মিটিংয়ে যেতে হবে। আমি চৌধুরী কোম্পানিতে চাকরি করব। তোর কি মাথা ঠিক আছে? নিজের কোম্পানি থাকতে তুই অন্যের কোম্পানিতে চাকরি করবি? কোনো দরকার নেই বলছি তো। করলে সমস্যা কি? ওখানে যখন তোমার সমস্যা হচ্ছে না, তখন নিজের কোম্পানিতে করতে সমস্যা কোথায়? ধ্যাত, কাজই করব না। এইদিকে আকাশ অফিস শেষ করে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর নেমে যায়। আর ঠিক তখনই ইরা গাড়ি নিয়ে আসার সময় ওই গাড়ির সাথে ধাক্কা লেগে পায়ে ব্যথা পায়। ও মা গো, মেরে ফেললো আমাকে! এই যে মিস্টার, এভাবে চাচাচ্ছেন কেন? একে তো আমার পা ভেঙে দিলেন, তার উপর আমাকেই কথা শোনাচ্ছেন। কথা শোনাবো না তো কি করব? এইভাবে কেউ রাস্তার মাঝখানে গাড়ি থেকে নামে? ও, আপনি না বললে তো আমি জানতেই পারতাম না। যাক গিয়ে সেসব কথা। এখন আমাকে হসপিটালে তো নিয়ে যাবেন, নাকি আমি একাই যাব? আরে, আমি নিয়ে যাচ্ছি। গাড়িতে এসে বসুন। হাঁটতেই যদি পারতাম তাহলে কি হসপিটালে যেতাম না? তাহলে কি করব? কাছে আসেন বলতেছি। কতটা কাছে শুনি? যতটা কাছে আসলে আমি আপনার কাঁধে হাত দিয়ে ভর করে হাঁটতে পারবো, ঠিক ততটাই। ঠিক আছে, আসতেছি। ইরা সত্যি সত্যি ঠিক ততটাই কাছে আসে। এতে আকাশ ওর হাত ইরার কাঁধের উপর দিয়ে রাখে আর ইরার বাহু ধরে রাখে। আর একটু হাঁটতেই ইরা সাবধানে ওকে গাড়িতে এসে বসায়। একটু পরে একটা হসপিটালের দিকে যেতে থাকে। সেজন্য আকাশ কৌশলে কিছু কথা জিজ্ঞেস করে। আচ্ছা, একটা কথা বলবো কি? কি কথা? আপনার বাবা মা কি করে? আমার বাবা নেই। মা সব কিছু দেখাশোনা করে। আর সাথে মামা আছে। আপনার? আমার তো বাবা মা আছে, শুধু বাঁশ দেওয়ার মতো মামা নেই। ঠিক বলেছেন। কিছু কিছু মামা এরকমই হয়। বাহ, কত সুন্দর করে কথা বলেন আপনি। আচ্ছা, আপনি সবচেয়ে কোনটা বেশি অপছন্দ করেন? বড় লোকদের। কথাটা শুনে আকাশ কাশতে থাকে। ঠিক আছেন তো? এভাবে কাশছেন যে? না মানে, আপনি এত দামি গাড়ি ইউজ করেন, আপনাদের এত বিজনেস, কিন্তু আপনি বড় লোকদের পছন্দ করেন না, সেজন্য একটু কাশি উঠে গেল। আমি বড়লোক বলে কি বড় লোকদের অপছন্দ করতে পারি না? তার জন্য তো কারণ থাকতে হয়। চলে এসেছি। কোথায় এসেছি? জমের বাড়িতে। কিন্তু আমাদের তো হসপিটালে যাওয়ার কথা, সেখানে না গিয়ে আমরা জমের বাড়িতে কেন এসেছি? উফ, আপনি এত বেশি কথা বলেন দেখতেছি। এবার নামুন। আপনি দেখি এখনই সব ভুলে গেলেন। কোন কথা? এই যে পায়ে ব্যথা, হাঁটতে পারছি না। এবার আর আমি নিচ্ছি না। ওয়ার্ড বয় আপনাকে নিয়ে যাবে। সেজন্য চুপচাপ বসে থাকুন। ইরা নেমে একজন ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসে। সাথে ডক্টরও আসে। আসলে যে হসপিটালে এনেছে এটা ইরাদেরই হসপিটাল। সেজন্য এখানে ইরা আসাতে ডক্টরও এসেছে সাথে। কি হয়েছে ম্যাডাম? আমার কিছু হয়নি। আমার গাড়ির সাথে ধাক্কা লেগে ওনার পায়ে ব্যথা পেয়েছে। এখন আপনি দেখে জানান অবস্থা বেশি খারাপ নাকি মোটামুটি।
যদি হসপিটালে রাখতে হয় ওনাকে কয়েকদিন রেখে দিতে পারেন। ডক্টর গাড়ির ভেতরে চেক করে দেখে ব্যথা তেমন বেশি নেই, সেজন্য একটা বেল্ট পায়ে বেঁধে দেয়। এই বেল্টে 3 দিন পরলেই হবে, আর এই ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ডক্টর চলে যায়। এইদিকে গাড়ি চালাতে থাকে, তখনই ইরা বলে, আপনার অ্যাড্রেস বলেন। কিসের অ্যাড্রেস? আপনার বাড়ির অ্যাড্রেস। আপনাকে তো বাড়িতে নামিয়ে দিতে হবে, নাকি আমার বাড়িতে যাওয়ার জন্য বসে থাকবেন? আপনার বাড়িতে নিয়ে গেলেও মন্দ হবে না। ফাজলামো করেন আমার সাথে? তাড়াতাড়ি আপনার অ্যাড্রেস বলুন, আর না হয় আমি আপনাকে এখানে নামিয়ে দিব। আসলে আমাকে বাড়িতে নামিয়ে দিলে অনেকেই অনেক কিছু ভাববে এই নিয়ে, সেজন্য আমাকে বস্তির সামনে নামিয়ে দেন, তাহলেই হবে। ঠিকানা বলুন। কোনো মতে একটা ঠিকানা বলে, তাও আকাশের বন্ধুর ঠিকানা। এখানে ইরা নামিয়ে দেয়। একা একা যেতে পারবেন কি, নাকি ধরে নিয়ে যেতে হবে? একাই যেতে পারবো। আপনার নাম্বারটা দিয়ে যান। নাম্বার কেন? পায়ে কোনো সমস্যা হলে আপনাকে কল তো দিতে হবে। আমার কাছে এত ডলার নেই, বুঝতেই তো পাচ্ছেন কতটা গরিব আমরা। ঠিক আছে, নাম্বার বলতেছি, উঠিয়ে নিন। আপনার মোবাইলে থেকে একটা কল দিন, আমার মোবাইলে ব্যালেন্স নেই। নাম্বার বলুন। আকাশ নাম্বার বলে ইরা উঠিয়ে কল দেয়, তারপর ওখান থেকে চলে যায়। এদিকে অনেকে ভেবে রেখেছে আকাশ নাম্বার বলবে আর আপনারা সেটা লিখে নেবেন, তা কিন্তু হচ্ছে না। সেজন্য নাম্বারটা সিক্রেটভাবেই রাখা। এইদিকে আকাশ ওর বন্ধুর বাড়িতে আসাতে আবিরের মা তো অনেক খুশি হয়, কিন্তু পায়ে বেল্ট দেখে উনি চিন্তিত। কি হয়েছে তোমার পায়ে? আন্টি, ওই পায়ে ব্যথা পেয়েছি। কিন্তু তোমার বাসায় না গিয়ে আমাদের বাসায় আসলে যে? আন্টি, তাহলে কি চলে যাব? যদি আপনাদের অসুবিধা হয় চলে যাচ্ছি। আরে পাগল ছেলে, আমি ওইভাবে বলিনি। আমি বলতে চেয়েছি, তুমি এই অবস্থায় পা নিয়ে এসছো, তোমার তো নিজের বাবা মার কাছে থাকার কথা। আসলে যে হসপিটালে গিয়েছিলাম ওই হসপিটাল আপনাদের এখান থেকে কাছেই, সেজন্য চলে আসলাম আপনাদের বাসায়। ভালো করেছো। তুমি তাহলে আবিরের রুমে শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। ঠিক আছে আন্টি। আবিরের রুমে এসে ইরার কথা ভাবতে থাকে, কেননা এরকম মেয়ে আকাশ কখনো দেখেনি, যে মেয়ে নিজের বড়লোক অথচ নিজেই বড়লোকদের অপছন্দ করে। ইরার বিষয়ে ভাবতে থাকে। এদিকে আবির তো বাসায় এসে আকাশকে দেখে অবাক। কেন রে, আমি কি আসতে পারি না? আমি তা বলিনি, তুই তো অফিসে ছিলি, আর ওইদিকে না এসে তুই উল্টো দিকে এলি, সেজন্য জিজ্ঞেস করা। সব কথা পরে হবে, অনেকদিন পর ছেলেটা এসেছে, ওকে আগে খেতে দেই, তারপর বাকি কথা বলো তোমরা। এরপর ওনারা খেতে বসে। আসলে এখানে আবিরের বাবা নেই, ছোটবেলায় মারা গিয়েছে। এরপর আকাশের সাথে আবিরের কলেজ লাইফ থেকে পরিচয় হয়। ওদের 10 বছর ধরে পরিচয়। আকাশ যে আবিরকে কত রকমের সাহায্য করেছে তা আবির নিজেও বলে শেষ করতে পারবে না। এইদিকে ইরা বাড়িতে এলে, কোথায় ছিলে এতক্ষণ ধরে? আম্মু আর বলো না, আসলে হয়েছে কি, এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পর উনি যা বোঝার বুঝলো। এদিকে 3 দিন পরে আকাশ রাস্তার ধারে হাঁটছিল, তখন সেমভাবে ইরার সাথে ধাক্কা, তবে এবার গাড়ির মাধ্যমে না, সরাসরি ইরার সাথে। এতে ওরা দুজনেই নিচে পড়ে যায়। আকাশ নিচে আর ইরা উপরে। আকাশ তো ইরাকে জড়িয়ে ধরে আছে, আর ইরা তো বিরক্তিকর ভাব নিয়ে শুয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমার তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? সকালবেলায় মানুষ পার্কে কেন আসে? সবটা যখন জানেন তখন আমাকে কেন বললেন? ধাক্কা দেওয়ার জন্য কি শুধু আমাকেই পেলেন? এই যে একটা মানুষ একা ধাক্কা খেতে পারে না, সাথে অন্য কেউ লাগে। এখন এটা বলুন, আপনার পা ঠিক আছে তো? পা ঠিক আছে বলেই তো হাঁটতে বের হয়েছি। এই যে সোজাভাবে কি উত্তর দিতে পারেন না? চলুন আমরা কফি খাই, কফি খেতে খেতে না হয় কথা বলবো। আমি তো অপরিচিত কারোর সাথে কফি খাই না। কে বলেছে আমরা অপরিচিত? আমাদের তো আগেও পরিচয় হয়েছে। তাই নাকি? তাহলে আমার নামটা কি বলুন তো? এই রে, নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। কি হলো, কি ভাবছেন?
ভাবছি নামে কি আসে যায়, আগে কথা বলি, তারপর না হয় বাকিটা শুরু করি। ঠিক আছে, তবে আমরা কিন্তু শুধু বন্ধুত্ব করব, এর বেশি কিছু না। বন্ধুত্ব থেকে তোমার মনেও জায়গা করে নিব, চিন্তা করো না। কি এত মনে মনে ভাবছেন বলুন তো? কোন কপি খাবো আর কত বিল হবে সেটাই ভাবছি। আমি তো আপনার মতো বড়লোক না যে কপি খেয়ে হজম করে নিব। সত্যি আপনি হাসালেন। সামান্য 2 কাপ কফি খেলে কেউ ছোট হয়ে যায় না। দরকার হলে আপনার সাইকেলটা বিক্রি করে দিবেন। এটা বিক্রি করলে মোটামুটি $300 তো পাবেন। কি? শেষমেশ আমি সাইকেল বিক্রি করে খেলে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব কি করে? আচ্ছা, আপনাকে সাইকেল বিক্রি করতে হবে না, বিল আমি দিব। এবার তো কফি খান। সত্যি বলছেন তো? হুম, সত্যি বলছি। এখন আপনার সম্পর্কে বলুন। আমার সম্পর্কে মানে? এই ধরুন, পরিবারে কে কে আছে, আপনি কি করেন, এইসব বিষয়ে আর কি। আমি বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা একটা সরকারি চাকরি করে, মাসে $2000 পায়। তা দিয়ে আমাদের সংসার চলে যায়। তাহলে তো সবই ঠিক আছে, কিন্তু তুমি কি করো? আমি কি করব তাই ভাবতেছি। একটা চাকরি খুঁজতেছি। চাকরিটা পেলে বাবা মাকে সাহায্য করতে পারবো। কিন্তু এবার তোমার ব্যাপারে বলো। আমি মায়ের একমাত্র আদরের মেয়ে। আমার মায়ের বিজনেস আছে কয়েকটা। ও বুঝেছি, সেগুলো দেখাশোনা করেন তাই তো? জি না, আমি তো মায়ের কাজে কখনো সাহায্য করি না। উল্টো আমি বড় লোকদের পছন্দ করি না। তাহলে আপনার মাকে বলেন সব কিছু ছেড়ে দিয়ে গরিব হয়ে যেতে। সেটাই তো সমস্যা, মা তা করবে না। আচ্ছা, তোমাকে যদি আমি কাজের ব্যবস্থা করে দেই, করবে তো? সত্যি ব্যবস্থা করে দিবে তো? আসলে বড় লোকেরা তো গরিবদের দেখতে পারে না। সেখানে তুমি আমাকে সাহায্য করবে, এটাই আমার জন্য অনেক কিছু। তুমি তাহলে 3 দিন পর এখানে আসিও। আমি আম্মুকে রাজি করিয়ে তোমাকে কল দিব। ততদিন তুমি নিজেকে প্রস্তুত করে নাও। সত্যি তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ঠিক আছে, এখন যাও তাহলে বাসায়, নাকি তোমাকে নামিয়ে দিব বাসায়? এই না, আমি একাই চলে যেতে পারবো। সত্যি তো? হুম, সত্যি বলছি। এদিকে ওরা নিজেদের মতো করে যে যার বাড়িতে চলে যায়। এইদিকে আম্মু আব্বু, একটা খুশির খবর আছে। কি হয়েছে শুনি? তুই কি তোর আব্বুর ব্যবসায় বসবি? আরে না, তাহলে খুশি কেন? আমি চাকরি করব। সেটা কেমন কথা? আমাদের এত কিছু থাকতে তুই কেন চাকরি করবি? তুমি যে বেতন পাও সেটা দিয়ে কি আমাদের সংসার চলে? আকাশের এমন কথায় ওর বাবা মা এতটাই অবাক হয় যে ওর দিকে তাকিয়ে থাকে। তোর কি মাথা ঠিক আছে? কি আবল তাবল বলছিস সেগুলো? আকাশের মা, তোমার ছেলের কথা শুনে তো আমার মাথা ঘুরাচ্ছে। আমারও তো সেমভাবে মাথা ঘোরাচ্ছে। আমাদের এত সম্পত্তি থাকতে তোমার ছেলে কিনা বলতেছে আমাদের বেতন নাকি কম। আমার তো মনে হচ্ছে আমাদের ছেলের মাথায় গেছে। আমি দিনে যা ইনকাম করি তা দিয়ে তো 100 পরিবারের খরচ চালাতে পারবো। সেখানে তোমার ছেলের কাছে নাকি কম মনে হচ্ছে। আচ্ছা, ওর দিকে একটু খেয়াল রেখো তো, কোন দিকে যায় আর কি কি করে। আমি কি করে খেয়াল রাখবো? তোমার ছেলে তো বাসায় থাকে না। আচ্ছা, আমি আবিরকে জিজ্ঞেস করি, ও হয়তো কিছু একটা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আবিরকে জিজ্ঞেস করে নিব, দেখি কি বলে। এদিকে 3 দিন পর আকাশের সাথে ইরার দেখা হয়। কোনো ব্যবস্থা কি করতে পারলে? আম্মু রাজি হয়নি। এটা থেকে ইরা হাসতে থাকে। এদিকে আকাশ তো ইরার হাসির প্রেমে পড়ে যায়। ইরার প্রেমে তো অনেক আগেই পড়েছে, কিন্তু মুখ ফুটে না বলতে পারেনি। আমি জানতাম তুমি এরকম করবে, সেজন্য আমি বলিনি, শুধু তোমার মুখের এক্সপ্রেশন দেখার জন্য। আমি তো তোমার মুখের হাসি দেখার জন্য মুখটা এরকম করে রেখেছি। মানে কি? আরে কিছু না। তা কি ধরনের চাকরি করতে হবে আমাকে সেটা তো বলবি। এই তো অফিসের কাজ করবি, তাছাড়া চিন্তা করছিস না? সামনের মাস থেকে জয়েন্ট করতে পারবি। তাহলে এই মাসটা কি করব আমি? আরে আমি আছি তো, তুই এত টেনশন কেন নিচ্ছিস? ততদিন তুই আমার সাথে ঘুরবি। আচ্ছা, বলা হয়নি তোমাকে? কি ব্যাপার, একবার তুই আবার তুমি? সেটা নিয়ে টেনশন করছি না। আমার যখন যেটা ইচ্ছে হবে বলবো।
আচ্ছা, আমি আর আম্মু বাইরে যাব বেড়াতে, মোটামুটি 10 দিন। আমাদের কোনো যোগাযোগ হবে না। কলে তো কথা হবে নাকি সেটা অফ থাকবে? আচ্ছা, সেটা মাঝে মাঝে বলবো, তাহলেই তো হবে। হুম, হবে। আচ্ছা, বেড়াতে যাচ্ছিস নাকি কোনো বিজনেসের কাজে? সেটা তো আম্মু বলেনি আমাকে। আচ্ছা, যাক গিয়ে। কোথায় যাবি সেটা তো বল। এরপর ইরা সবটা বলে। সবটা শুনে ওরা নিজেদের বাড়িতে চলে আসে। এদিকে আকাশ বাড়িতে এসে মনমরা করে বসে থাকে। তা দেখে কি হয়েছে আমার ছেলেটার? এভাবে মন খারাপ কেন তোর? আম্মু, ইরা দেশের বাইরে যাচ্ছে সেজন্য মন খারাপ। ইরা কে? কেউ না আম্মু। আমি আমি তো এমনিতে বললাম। কি বলতে গিয়ে কি বলেছি তুমি কিছু মনে করো না। আমার তো মনে হচ্ছে না। কিছু একটা তো লুকাচ্ছিস আমার থেকে। বল, ইরা মেয়েটা কে? আম্মু, ওকে অনেক পছন্দ করি। সত্যি বলছিস? কই দেখি তো ছবি। এরপর ওর মাকে ছবি দেখায়। ছবি দেখে ওনারও অনেক পছন্দ হয়। আমি এক্ষুনি ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ইরা তো আমাকে বিয়ে করবে না। আমাদের কোনো কিছু কি কমতি আছে নাকি যে তোকে বিয়ে করবে না? দরকার হলে ওকে হিরে দিয়ে বরণ করে নিব। আসলে আম্মু, সেরকম কিছু না। এরা তো বড় লোকদের মোটেও পছন্দ করে না। সে কি, কেন? এরপর সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পরে আচ্ছা, তোর আব্বু আসুক, তারপর তোর বাবাকে বলি, দেখে উনি কি বলে। কে কি বলবে? দরজা দিয়ে ঢোকার সময় আব্বু কথাটা বলে। কোন কথাটা আমাকে জানাবে শুনি। আমি তোমাকে বলতেছি। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আচ্ছা শোন, আমাদের একটা কাজে তোকে দেশের বাইরে যেতে হবে। তাছাড়া ওই মেয়েটা তো এখন বাইরে যাবে ঘুরতে, সেজন্য এখন ওদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া তুই ওর সাথে আরও বেশি করে মেলামেশা করে ওর থেকে জানার চেষ্টা কর ও কেন বড় লোকের পছন্দ করে না। সবচেয়ে ভালো হবে তুই ওকে তোর মনের কথাটা বলে দে। এত তাড়াতাড়ি কি করে বলবো? আরে ওর সাথে আরও কয়েকটা মাস দেখা করে সবটা জেনে নে। এরপর দেখ তোর জন্য ওর মনের মধ্যে কোনো ভালোবাসা আছে কি না তা জানার চেষ্টা কর। সেজন্য আগে তুই বাইরে ওই বিজনেসের কাজে ঘুরে আয়, এরপর বাকিটা তোর হাতে। তাছাড়া আমি আর তোর মা তো আছি তোকে সাপোর্ট করার জন্য। এই না হলে আমার বাবা মা। কথাটা বলে ওনাদের জড়িয়ে ধরে। এদিকে ইরা ওর মায়ের সাথে চলে যায় দুবাইতে। ওখানে ইরাদের বিজনেস আছে। আর বিজনেস ছাড়াও ইরার মা ওখানে নিয়ে যায় অন্য উদ্দেশ্যে, যা আপনারা গল্প পড়ার মাধ্যমে জানতে পারবেন। এদিকে আকাশও ওর সব কিছু গুছিয়ে নেয়। এরপর চলে আসে ওদের ব্যবসার কাজে। কিন্তু কোন দেশে গিয়েছে তা আপনাদের এখন বলা যাবে না, কারণ এখন যদি বলে দিই তাহলে গল্পের মজা কিছুটা কমে যাবে। সেজন্য সময় সাপেক্ষে জানানো হবে আপনাদের। অন্যদিকে আম্মু, আম্মু, কোথায় তুমি? কি হয়েছে? তুমি না এখানে ঘুরতে এসেছো? তাহলে তুমি এই অফিসের ফাইল নিয়ে বসে পড়লে কেন? তুই তো জানিস এখানে আমাদের একটা বিজনেস আছে, ওখানে একটু সমস্যা হয়েছে, সেজন্য এই ফাইলটা ঠিক করে আমাকে যেতে হবে অফিসে। বুঝি না, তাহলে আমি এখানে আসলাম বা কেন? তাহলে চল আমার সাথে অফিস থেকে ঘুরে আসবি। মা, তুমি ভালো করেই জানো আমি এইসব অফিসের আর বড়লোকি ভাব পছন্দ করি না। তারপরও তুমি আমাকে কেন এইসব জায়গায় নিয়ে যেতে চাইছো বলো তো? তাহলে একটা কাজ কর, তুই রকির সাথে ঘুরে আয় কোথাও থেকে। আম্মু, এই রকিকে আর ওনার সাথে কেন যাব আমি? আমি তো ব্যস্ত, তাছাড়া রকি ছেলেটা অনেক ভালো, কোনো নেশা করে না, তোকে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবে। আম্মু, আসলে তুমি কি বলতে চাচ্ছ বলো তো? দেখ, তুই ওর সাথে যা, আমি বলছি তো, তোর ভালো লাগবে। ঠিক আছে, যাচ্ছি। তবে শুধু আজকের জন্য মনে রেখো, যদি ছেলেটা আমার সাথে কোনো মিসবিহেভ করে তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। তুই চিন্তা করিস না, ছেলেটা অনেক ভালো। তুই 10 মিনিট এখানে বসে থাক, আমি ওকে আসার জন্য বলছি। 5 মিনিট হতেই রকি চলে আসে ওখানে। ওখানে এসে আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো?
না না আন্টি, কোনো অসুবিধা হয়নি। তা এনাকে তো চিনলাম না। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ও আমার একমাত্র আদরের মেয়ে ইরা। আর ওর সাথেই কথাটা বলতে যাবে তখন ইরা ওর মায়ের দিকে তাকালে উনি আর কিছু বলে না। আচ্ছা, তোমরা তাহলে এখন ঘুরে এসো। ঠিক আছে আম্মু, তুমি নিজের খেয়াল রেখো। এইদিকে ওরা বেরিয়ে পড়ে। কিছুটা যাওয়ার পরে ইরা কোনো কথাই বলছে না দেখে রকি কথা বলার জন্য। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? গাড়ি আপনি চালাচ্ছেন নাকি আমি চালাচ্ছি? আমি চালাচ্ছি। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? আসলে তুমি সমুদ্রে যাবে নাকি পাহাড় দেখতে পছন্দ করো সেটা জানার ছিল। আমার তো পাহাড় দেখতে ভালো লাগে। তাহলে চলো, তোমাকে নিয়ে পাহাড়ে যাব। ঠিক আছে, চলুন। এরপর ওরা পাহাড়ের দিকে যেতে থাকে। অন্যদিকে আকাশ একটা হোটেলে উঠেছে আর ওই হোটেলটা ওদেরই, কিন্তু একটু পরে। স্যার আসবো কি? হ্যাঁ আসো। তা এখন আমাকে যেতে হবে কোথায়? স্যার এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ওখানে একটা জায়গা আছে, আর সেখানে কিছু বাচ্চারা আছে। ওদের ওখানে গিয়ে ওনাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আসলে ওরা পাহাড়ির তো, সেজন্য ভালো কোনো জায়গা নেই ওদের হাতে। এটা তো তুমি করে নিতে পারো, এটার জন্য আমাকে যাওয়ার কি প্রয়োজন? আসলে স্যার ওনারা আপনাকে দেখতে চেয়েছে, সেজন্য যদি যেতেন। ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা করো। এদিকে আকাশ ওখানে যেতে থাকে। অন্যদিকে রকির সাথে ঘুরে ইরার অনেক বিরক্ত লাগছে, কারণ রকি বারবার ইরার হাত ধরার চেষ্টা করে যাচ্ছে, যা ইরার মোটেও পছন্দ না। কিন্তু আকাশ থাকলে অন্য কথা ছিল। বারবার এভাবে হাত ধরছেন কেন? ধরলে কি সমস্যা? আমরা যখন একসাথে ঘুরতে বের হয়েছি তখন হাত না ধরলে তো পড়ে যাবে। তখন আন্টিকে আমি কি জবাব দিব? তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এদিকে ইরাকে কল দেয় আকাশ, কারণ দুদিন ধরে ওর সাথে কথা বলেনি, কিন্তু সিমে তো কল দিতে পারবে না, সেজন্য নেটে কল দেয়। আকাশের কল পেয়ে ইরা তো অনেক খুশি হয়ে যায়, সেজন্য রিসিভ করেই কথা বলতে থাকে হেসে হেসে। এদিকে রকি তো ভিতরে ভিতরে ফেটে যাচ্ছে রাগে, কেননা রকি ইরাকে পছন্দ করে আর ওকেই বিয়ে করতে চায়। এদিকে ইরা তো কথাই বলে চলেছে। একটু পরে ইরা কথা শেষ করে, তাও 1 ঘন্টা কথা বলার পরে। কে কল করেছিল? আপনি জেনে কি করবেন? কেন, বলা কি যায় না? ওটা আমার পার্সোনাল, আপনার জানার কোনো প্রয়োজন নেই। কথাগুলো শুনে রকির অনেক রাগ হয়। এদিকে পরের দিন সকালে আকাশের একটা মিটিং থাকে একটা হোটেলে। ওই হোটেলে আসা মাত্রই রকির সাথে আকাশের ধাক্কা লাগে, কিন্তু ওরা তো একজন আরেকজনকে চেনে না, সেজন্য ওরা সরি বলে, যে যার মতো করে চলে যায় মিটিং করতে। কিন্তু আশ্চর্যভাবে ওদের একই রুমে মিটিং হয়, আর মিটিংয়ে আকাশই ছিল সবার বস, কারণ ইরাদের যত সম্পত্তি আছে তা আকাশ চাইলে 1 মিনিটেই কিনে নিতে পারবে, তাও 10 বারের মতো। এদিকে ওখানে ইরার আম্মু ছিল না, তার কারণ আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। এদিকে মিটিং শেষ করে। সরি স্যার, আমি আপনাকে খেয়াল করিনি। এটা কোনো ব্যাপার না। তা আপনাকে আমি এর আগেও কোথায় যেন দেখেছি। আমি ঠিক জানি না আপনি আমাকে ঠিক কোথায় দেখেছেন। আমি বলছি কোথায় দেখেছি। কোথায় স্যার? কোথায় আবার? মদের আড্ডায় মেয়েদের সাথে শুয়ে থাকেন। আমি ওখানে একটা কাজে গেছিলাম, তখনই ওখানে আমার উপরে মদ পড়ে গেছিল। ও হ্যাঁ, এখন মনে পড়েছে। আসলে হয়েছিল কি, আমি মেয়েদের একটু বেশি ভালোবাসি। তাদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। কিন্তু স্যার, আমার একটা কথা বলার ছিল। কি কথা বলুন। ওই দিনও আপনার মুখে মাস্ক পরেছিলেন, আজকেও সেই। আপনার মুখটা কি দেখতে পারে? আমি বিজনেসের ক্ষেত্রে আমি আমার চেহারা দেখাই না কাউকে। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? হঠাৎ করে আমার সাথে বন্ধুত্ব? আপনি তো এমনিতে গরিব কারোর সাথে কথাও বলেন না, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে চলে এলেন। আসলে আমরা বাঙালিরা এরকম, বড় লোক দেখলেই বন্ধুত্ব করতে চলে আসি, আর ছোট লোকদের দিকে ফিরেও তাকাই না। আসলে ব্যাপারটা তা না। দেখুন, আমি আপনার ব্যাপারে মোটামুটি অনেক কিছু জানি, সেজন্য আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না, আর আমার ধারে কাছেও আসবেন না।
কথাগুলো বলে আকাশ তো চলে যায়, কিন্তু রকি এতে তো অপমানিত হয়। তার উপর আকাশের ক্ষমতার কাছে রকি পেরে উঠবে না বলে আর ঝামেলা করতে চায় না। এদিকে ইরা, কোথায় তুই? এই তো মা, আমি এখানে। আজকে তোর ঘোরাঘুরি কেমন হলো রকির সাথে? এটাকে তুমি ঘোরা বলতেছো? তুমি জানো ওই ছেলেটা বারবার আমার হাত ধরার চেষ্টা করে যাচ্ছিল। আমি তো কোনো মতে ওর থেকে পালিয়ে আসলাম। আচ্ছা, তুই রুমে গিয়ে রেস্ট নে। ঠিক আছে মা। এদিকে ইরার মা রকিকে কল দিয়ে কিছু একটা বলতে থাকে। এদিকে রাতের বেলায় ইরা তো ঘুমোচ্ছে। তখন ইরার মা হোটেলের নিচে গার্ডেনে আসে। তখন ওখানে উনি আকাশকে দেখতে পায়। এই ছেলে, তুমি এখানে কেন? কেন আন্টি, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? তোমার মতো ভিখারি ওখান থেকে এখানে আসলো কি করে? আপনি তো মনে হয় নৌকায় করে এসেছেন। ইয়ার্কি মারার জায়গা পাও না? এত দূর কেউ নৌকায় করে আসতে পারে? সবই যখন জানেন তখন গাধার মতো প্রশ্ন করা মানে কি? তা আন্টি, আপনি কি এখানে একা এসেছেন নাকি সাথে আরও কেউ এসেছে? তার আগে এটা বলো, তোমার মতো ভিখারি এখানে কি করে এলো? আমি যেখানে কাজ করি তার সাথে এসেছি। আপনিও কি বসের সাথে এসেছেন? আমি এখানকার বস, আর এটা আমারই হোটেল, বুঝতে পেরেছো? এদিকে ইরার মায়ের সাথে আকাশের মতো ঝগড়া হতেই থাকে। এদিকে ইরা কল দেয়াতে ইরার মা চলে যেতে চাইলে আন্টি, আপনার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিবেন না? তোমার মতো অপদার্থ ছেলের সাথে আমার মেয়ের তো কখনোই পরিচয় করিয়ে দেব না। এই বলে উনি তো চলে যায়। আর আকাশ বসে বসে মিটমিট করে হাসতে থাকে। পরের দিন সকালবেলায় আকাশ বের হয় হাঁটতে, আর তখন ইরাও সেমভাবে বের হয় হাঁটতে। আর ভাগ্যক্রমে ইরার আকাশের সাথে ধাক্কা লেগে যায়। সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি। কথাটা বলে যখন পেছনে ফিরে তাকায় তখন বেশি অবাক হয়। কেন অবাক হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন একটু পরে। ইটস ওকে, কোনো ব্যাপার না, কিন্তু আপনার কণ্ঠটা বেশ চেনা চেনা লাগতেছে। চেনা কেন মনে হবে আপনার? এটা তো আমাদের প্রথম দেখা। হুম, কিন্তু আপনার অনেক চেনা চেনা লাগতেছে আমার কাছে। তা আপনার মুখটা কি দেখা যাবে? আসলে আমি তো কাউকে আমার মুখটা দেখাই না। প্লিজ একটু দেখান। আচ্ছা, আমার কণ্ঠটা যার সাথে মিলে যায় সে কি আপনার কাছে কেউ? কাছের কিনা জানি না, তবে ওকে আমি এতটাই মিস করি যে কি বলবো আপনাকে। তাহলে তাকে কল দিয়ে ডেকে আনতে পারেন, কথা বলি তাহলে। ও তো এখানে থাকে না। আচ্ছা যাকগে, আপনি তাহলে এবার আসুন। এদিকে আকাশ বুঝে গিয়েছে ইরা যে ওকে অনেক মিস করতেছে, কিন্তু কিছু বলার নেই। কেননা এখন যদি আকাশকে চিনে ফেলে তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাবে। সেজন্য চাইলেও কিছু বলতে পারছে না। এইদিকে আকাশের কাজ শেষ, সেজন্য যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে। ইরা, তুই এখানে কেন? আমি এখানে না থাকলে আর কোথায় থাকবো? তোর তো রকির সাথে থাকার কথা। আচ্ছা মা, আমি এখানে এসেছি তোমার সাথে ঘুরতে, রকি নামের ছেলেটার সাথে না। তাছাড়া আমি দেখতেছি তুমি ওর সাথেই কেন আমাকে যেতে বলো? তোমার মতলব কি বলো তো? আমার আবার কি মতলব থাকবে? কিছু তো একটা আছে, তুমি তা লুকাচ্ছ। কই, আমি কিছু লুকাচ্ছি না। সত্যি তো? হুম, সত্যি। এখন চল, আজকে আমি তোকে নিয়ে বের হবো ঘুরতে, আর কালকে আমরা দেশে ফিরে যাব। ঠিক আছে, চলো তাহলে। এইদিকে ইরা ওর মায়ের সাথে ঘুরতে থাকে। পরের দিন ইরা ওর মায়ের সাথে বেরিয়ে পড়ে ওদের বাড়ির দিকে। কিছুক্ষণ পরে ওরা বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে এসেই আকাশকে ভিডিও কল দেয়। এদিকে ইরার ফোন পেয়ে অনেক খুশি হয়, সেজন্য কথা বলতে থাকে। এদিকে আকাশের কাজের ব্যাপারে সবটা জানায়। পরের দিন আকাশকে নিয়ে ইরা আসে ওদের বাড়িতে। বাড়িটা কিন্তু অনেক বড়, কিন্তু আকাশের বাড়ির তুলনায় অনেক ছোট। আম্মু, আম্মু, কোথায় তুমি? আরে এরা তুই, আর তোর সাথে এটা কে? ও আমার। আমরা অনেক ভালো বন্ধু। তা আপনি কে? আচ্ছা, তুমি মামার সাথে কথা বলো, আমি আম্মুকে ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা যাও। তা আপনি যেন ইরার কে হন? আমি এরার একমাত্র মামা। তাহলে তো সম্পর্কে আমার মামা শ্বশুর হন। মামা শ্বশুর বলতে? সেটা আপনি বুঝবেন না। এখন বলুন, আমার হবু শাশুড়ি কোথায়?
এই ছেলে, তুমি কি বলতেছো? কিছুই তো বুঝতে পারছি না। কার কথা কি বুঝতেছো না? হীরা যাকে নিয়ে এসেছে তার কথা। তা কি বলতেছো? আন্টি তেমন কিছু না। তোমাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি তোমাকে, বলো তো। কোথায় আবার? বাসে দেখেছিলেন, মনে পড়ে কি? মনে পড়েছে। তাহলে তুমি সেই স্টুপিডটা? এরকম ভাবে বলবেন না, শুনলে মনে ব্যথা লাগে। আম্মু, তুমি কি ওকে চিনো গো আগে থেকে? তোমার মা ভালো করে চিনে। তা এখন বলো, কি জন্য এসেছো? কয়েকদিন আগে না বললাম? তাহলে দুদিন পর কাগজপত্র নিয়ে আসতে বলো আমার অফিসে। ঠিক আছে আম্মু। এই কথা বলে ইরা ওর মাকে জড়িয়ে ধরে আর আকাশ ইরাকে। এতে ইরার মা তো চিৎকার করে ওঠে। তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে জড়িয়ে ধরার? আসলে আপনি তো নিজেই জড়িয়ে ধরেছেন, সেজন্য আমিও একটু ধরলাম। তুমি এরপর থেকে আমার কাছ থেকে দূরে থাকবে। আচ্ছা তাই হবে। এদিকে আপনারা কি ভাবলেন এত তাড়াতাড়ি করে ইরার মা এইসব মেনে নিয়েছে? আসলে আকাশের ওপর প্রতিশোধ নেয়ার জন্য আকাশকে চাকরি দিতে রাজি হয়। কেননা আকাশ ওনার কি অবস্থা করেছে তা তো আপনারা জানেন। আর যারা এরই মধ্যে ভুলে গেছেন তাহলে আবার কষ্ট করে প্রথম পর্বটা যেন শুনে নেন, তাহলে বুঝতে পারবেন। এইদিকে আকাশ তো অফিসে চাকরি নেয়, অন্যদিকে আকাশের সাথে দেখা করার জন্য ইরা ও এখন বেশিরভাগ সময় অফিসে আসে, যা ইরার মায়ের চোখে পড়ে। কেননা ইরা সব সময় আকাশের সাথে হেসে হেসে কথা বলে, সেজন্য ওনার কিছু একটা মনে হলো, তাই উনি ইরার সাথে বাসায় এসে কথা বলতে থাকে। তোকে একটা কথা বলার ছিল। কি কথা আম্মু? আগে বল, তুই সত্যি করে উত্তর দিবি। কি এমন কথা আম্মু? কি হয়েছে? তুই কি আকাশকে ভালোবাসিস বা পছন্দ করিস? হঠাৎ এই কথা? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। ভালোবাসি কিনা জানি না, তবে ওকে অনেক পছন্দ করি। ওকে আমার লাইফে যে চাই আমার। তুই কি করে ভাবলি ওর মতো একটা অল্প বেতনে চাকরি করা ছেলের সাথে আমি তোর বিয়ে দিব? তুমি ভালো করে জানো আমি বড়লোকদের পছন্দ করি না, তারপরও তুমি কেন এরকম করতেছো? করতেছি তোর ভালোর জন্য। ওই ছেলেকে বিয়ে করে তুই কি পাবে জীবনে? তোর একদিনের খরচ ওই ছেলেটার 1 মাসের রোজগারের সমান। তার চেয়ে ভালো হয় তুই রকিকে বিয়ে কর, এটাই তোর জন্য ভালো হবে। আরে তুমি এখনই এরকম করছো কেন? আমি একা ভালোবাসলে তো হবে না, ওকেও তো ভালোবাসতে হবে আমাকে। ও যদি আমাকে পছন্দ বা ভালো না বাসে তাহলে তো এখানে অন্য কোনো কথা আর থাকছে না। সেটাও ঠিক বলছিস। আচ্ছা তুই এখন বাসায় যা। আগে আকাশের থেকে জেনে নেই ও আমাকে ভালোবাসে কি না। এখন ও তো অনেক সময় আছে, জানতে পারবি সবকিছু। আচ্ছা আম্মু। তুই ওকে কালকে আমার সামনে নিয়ে আসিস। তোদের মধ্যে সবকিছু ঠিক থাকলে আমার আর কোনো আপত্তি নেই এতে। সত্যি বলছো তো? হুম, সত্যি বলছি। কালকে ওকে নিয়ে আমাদের রিসর্টে নিয়ে আসিস, ওখানে কথা বলে নিব। তুমি আমার অনেক কিউট আম্মু। এই বলে ইরা ওর মাকে জড়িয়ে ধরে, কিন্তু ইরার মায়ের মনে অন্য চিন্তা, যা আপনারা জানতে পারবেন। এদিকে ইরা চলে যাওয়ার পর ইরার আম্মু আকাশের কেবিনে আসে আর আকাশকে সবটা বলতে থাকে। কি ছিল সে কথা তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। এদিকে পরের দিন ইরার সাথে আকাশের দেখা হয়। তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা? এরপর ইরা সবটা বলে। সবটা শোনার পর আকাশ রাজি হয়ে যায় আর ইরার সাথে পরের দিন যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার সাথে আকাশও বাবা মাকে সবটা বলে। এটা তো খুশির কথা। অনেক বেশি খুশির কথা। তা কখন যাবি দেখা করতে? এই তো এখনই বের হবো। তুই কি এই পোশাকে বের হবি নাকি? হুম, কেন? কোনো কিছু কম হয়ে গেল নাকি? তুই কি ভুলে গেলি তুই কিন্তু ছোট লোক, সেজন্য তোকে তো আরও সাধারণ পোশাক পরে যেতে হবে। তোমরা অপেক্ষা করো একটু। এদিকে চেঞ্জ করে চলে যায় দেখা করতে। দেখা করার পর তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? এদিকে ইরার মা আগেই আকাশকে না বলে রেখেছে, যেন আজকে আকাশ সরাসরি না বলে দেয়। এদিকে ইরা তো হাসি খুশি মুখ নিয়ে বসে আছে। এদিকে ইরার মাকে চমকে দিয়ে, জি আন্টি, আমি ইরাকে অনেক বেশি ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব।
কথাটা শুনে ইরা তো খুশিতে আকাশকে জড়িয়ে ধরে, আর ইরার মা তো মুখটার সাথে সাথে কালো হয়ে যায়। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসবে। তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসো, বিয়ের দিন তারিখ ঠিক করব। ধন্যবাদ আন্টি। এ বলে আকাশ চলে আসে আর বাবা মাকে জানায়, এবং কি ইরার আম্মুর ব্যাপারে সবটা বলে। উনি যে ফন্দি করে রেখেছে সেটাও বুঝতে পারে। সেজন্য সব রকম প্রস্তুতি নিয়ে আসে ওদের বাড়িতে। বাড়িতে আসার পর যখন ওনারা সবাই একসাথে বসে তখন তোমাকে আমার মেয়ের সাথে একটা শর্তে আমি বিয়ে দিব। কি শর্ত বলেন? আপনার যে কোনো শর্তে আমি রাজি। আম্মু কিরকম শর্ত? তোমাকে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে, মানে ইরার সাথে বিয়ে হওয়ার পর তোমাকে এই বাড়িতে থাকতে হবে। কথাটা শুনে সবাই বেশি অবাক হয়, কেননা এরকমটা ওনারা আশা করেনি এখনো। সবটা শোনার পরে তো আম্মু এসব কি বলতেছো তুমি? আমি যা বলছি সবই তোর ভালোর জন্য বলছি। তুই কি করে ওনাদের মতো একটা গরিব লোকদের বাড়িতে এসে থাকবি বলতো? থাকবো তো আমি, তাহলে এতে তোমার এত সমস্যা কেন হচ্ছে আম্মু? কারণ তুই কার মেয়ে সেটা ভুলে যাস না। যদি আপনারা আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আমি বিয়েতে রাজি হব, নয়তো না। ঠিক আছে, এই বিয়েতে রাজি। আকাশ তুমি এসব কি বলছো? তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকে যে কেউই দাম দিবে না। তারপরেও তোমার ভালোবাসার জন্য আমি এইটুকু করতেই পারি। আব্বু আম্মু আপনারা তো আকাশকে বোঝান। যাক, কারো যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে রাখি। ঠিক আছে, শুরু করেন তাহলে। এইদিকে দিন তারিখ ঠিক করতে থাকে। এদিকে ইরা তো কোনো কিছু বলছে না, কেননা আকাশ কি ভাবছে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। এইদিকে সব ঠিক হয়ে গেলে আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে বাসায়। এইদিকে বাসায় এসে ওর বাবা মাকে সবটা বুঝিয়ে বলে। কিন্তু এখন নতুন ঘর পাবে কোথায়? আমার বন্ধু আবিরের বাড়িটাই তো সব হয়ে যাবে। কিন্তু ওনারা কি রাজি হবে? হবে আম্মু, তাছাড়া কয়েকটা দিনেরই তো ব্যাপার, এরপর তো সবই ঠিক হয়ে যাবে। যেমনটা তোর ইচ্ছে। ওখান থেকে আকাশ আবিরের বাড়িতে এসে সবটা বুঝিয়ে বলে আবিরের মাকে। উনি রাজি হয়ে যায়। দুদিন পর ইরা, ওর মা আর মামা আসে আকাশের বাড়িতে। ওনারা বাড়ি দেখে অনেক কিছু বলে ইরাকে, কিন্তু ইরা এই সব বিষয়ে মাথা ঘামায় না একটুও। কারণ ইরা চায় একজন মনের মতো মানুষ, যে শুধু ওকেই ভালোবাসবে, ডলারের দিকে না ছড়িয়ে। আচ্ছা, আমরা এখন উঠি, আপনাদের বাসায় অনেক গরম লাগতেছে আমাদের। কই আপু, আমার থেকে তো ঠিকই লাগতেছে। তোকে বেশি কথা বলতে কে বলেছে? তুই চুপ থাক। আমি বুঝি না কি দেখে এর মতো একটা ছেলেকে পছন্দ করেছে। মা, এই বাড়িতে তো আমি থাকবো, তাহলে তোমাকে এই নিয়ে না ভাবলেও চলবে। আমার কি মাথা খারাপ? তোকে আমি এই বাড়িতে এরকম পরিস্থিতিতে রাখবো? তুই আমার সাথে আমাদের বাড়িতে থাকবি। আর বিয়ান সাহেব, আপনারাও চাইলে থাকতে পারেন। কতদিন আর এই বাড়িতে থাকবেন? এখন তো লটারি লেগে গেছে আপনাদের। একজন বড় লোকের ঘরে ছেলেকে বিয়ে দিয়েছেন, এখন আর কি লাগে আপনাদের? দেখুন, আপনি কিন্তু এক প্রকার অপমান করছেন আমার বাবা মাকে। এখানে অপমানের কি হয়েছে? আম্মু, আকাশ তো ঠিকই বলছে, তুমি তো রীতিমতো অপমানই করতেছো। ওনারা কেন আমাদের বাড়িতে থাকবে? তাছাড়া আমি সপ্তাহে 3 দিন করে এই বাড়িতে আসবো। তোমাদের নিয়ে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাকে কি রাখবে না তোমাদের কাছে? তোকে তো আমি আমার নিজের মেয়ের মতো করে রাখবো। আকাশ এখন তাহলে তোর কাজ শুরু কর। ওর আবার কি কাজ থাকবে? সামান্য একটু কাজ। তারপর ইরাকে ইশারা করলে ইরা উঠে দাঁড়ায়। এরপর সবার সামনে ইরাকে প্রপোজ করে, তার সাথে একটা রিং পরিয়ে দেয় ইরাকে। এটা ইরা তাতে মহা খুশি, আর সাথেই বাকি সবাইও। এরপর ইরার হাতে আলতো করে একটা চুমু দেয়। তোমাদের কাজ শেষ হয়ে থাকলে এবার যাওয়া যাক। আমি এই গরমের মধ্যে আর বসে থাকতে পারছি না। এদিকে ওনারা একে একে সবাই যেতে থাকে। অন্যদিকে ইরার মা রকিকে কল দেয়। রকি, তোমাকে তো সবটা বলেছি, এখন তুমি পারো আমার মেয়েটাকে বাঁচাতে। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো পৌঁছে যাব। আর দেখবেন আমার সাথে ইরার বিয়ে হবে। আমার মেয়েকে তো আমি কোনোভাবে বোঝাতে পারছি না।
চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। ওই ছেলেটাকে কিভাবে শাস্তি করতে হয় সেটা আমি জানি। বিয়ের দিনে আমি কোনো ওর ব্যবস্থা করে নেব, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি তো আছি। এইদিকে ইরা আর আকাশের বিয়ের দিন ঠিক হয়ে আসলো। ইরার জন্য ওনারা অনেক কিছু কেনাকাটা করলো, তবে কমই করেছে। তার কারণটাও তো আপনারা জানেন। তবে একটা প্রশ্নের উত্তর আকাশ এখনও পায়নি, সেজন্য ভাবছে সে প্রশ্নটা করে নেবে তখন। এদিকে সব কিছু মোটামুটি ঠিকঠাক চলতে থাকে। আকাশ ও ইরা আরও অনেক বেশি সময় পায় দুজনের মধ্যে কথা বলার জন্য। এদিকে বিয়ের দিন রাতে আকাশ যখন তৈরি হচ্ছিল তখনই কেউ একজন আকাশের মুখটা চেপে ধরে। আসলে বিয়েটা ইরার বাড়িতে হচ্ছে, কেননা আকাশের ওই বাড়িতে তেমন কোনো জায়গা তো নেই, সেজন্য ইরাদের বাড়িতে এসে করা। মুখ চেপে ধরার সময়ে হাত ধরে ফেলে আর পেছনে তাকিয়ে দেখে রকি, সেজন্য অবাক হয়। এ কি রকি, তুই এখানে? হুম, আমি। তোর সাহস হয় কি করে আমার শরীরে টাচ করার? সাহসে দেখলি আর কোথায়? এখন তোকে মেরে আমি তোর জায়গায় এসে ইরাকে বিয়ে করব। তোর কি মনে হয় আমার আর তোর চেহারা দেখলে কেউ কি বুঝবে না নাকি? তোর পাগড়িটা দেখ, এটা যখন মাথায় দিব তখন মুখ আর কেউ দেখবে না। তার উপরে আগে সব চেঞ্জ করা আছে রেজিস্টারে। তোর কি মনে হয় তোর এই প্ল্যান সাকসেস হবে? ভেবে নিস না আমি একা আছি। এরা তোকে আজকে উপরে না পাঠালে অজ্ঞান করে রেখে দেবে। এই বলে অজ্ঞান করার জন্য রুমাল নাকে আনতে গেলে তা সরিয়ে নেয়, আর ভাগ্যক্রমে সেটা এসে রকির নাকে লাগে, আর ও সেখানেই অজ্ঞান হয়ে যায়। এতে বাকি লোকগুলো চলে যায় ওখান থেকে। সেজন্য আকাশ রকিকে ওখানে রেখে চলে আসে, কেননা ইরার মা এরকম কিছু একটা করবে তা বুঝতে পেরেছিল। সেজন্য খুব সুন্দরভাবে মুখটা ঢেকে নিচে নামে। এদিকে ইরার মা তো মহা খুশি। একটু পরে আকাশ ওর বাবা মাকে সালাম দিয়ে ইরার পাশে এসে বসে পড়ে। কাজী সাহেব, আপনি তাহলে বিয়ের কাজটা সেরে ফেলুন। তা আকাশ, তোর মুখটা ঢাকা কেন? মুখটা তো দেখাতে পারিস। আরে বেয়ান, বিয়ে হয়ে যাক আগে, তারপর না হয় দেখতে পারবেন। দেখছিস তোর শাশুড়ি তোর দিকে সাপোর্ট দিচ্ছে। এদিকে এক একজন এক একটা কথা বলতে থাকে, কিন্তু কারো কথার উত্তর দিচ্ছে না। এদিকে কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। এতে ইরার মা তো অনেক খুশি হয়, সেজন্য উনি সবার সামনে ইরার কাছে আসে। সত্যি আজকে আমি অনেক খুশি। সত্যি বলছো তো আম্মু? তোমার একটুও মন খারাপ নেই তো? কি যে বলিস না তুই, তোর খারাপ কি আমি দেখতে পারি? এই তো আমার লক্ষ্মী মা। আচ্ছা আকাশ, তুমি সে কখন থেকে কোনো কথাই বলছো না, এবার তো মুখটা দেখাবে। এরপর বাকিদের কথা শুনে আকাশ নিজের মুখের পর্দাটা সরায়, আর এতে ইরার মা এতই অবাক হয় তার কারণ তো আপনারা জানেন। মা, কি হয়েছে তোমার? তোমার মা হয়তো নিতে পারিনি। কি নিতে পারেনি? তোমার মায়ের থেকে জেনে নিও। তাছাড়া শাশুড়ি মা পারবেন তো নিজের মুখে বলতে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতেছো? আজকে রাতে তোমাকে সবটা বলবো। তাছাড়া এরপর তো সময় পড়েই আছে। আম্মু, তুমি তাহলে তোমার রুমে এসে ঘুমাও। আর আব্বু, আম্মু, আপনারা গেস্ট রুমে এসে ঘুমান। সবার রুমটা তো দেখে দিলে, কিন্তু আমি ঘুমাবো কোথায়? তুমি আমার রুমে ঘুমাবে, হয়েছে এবার? হয়েছে। আব্বু আম্মু, তোমরা তাহলে ঘুমাতে যাও। আর সকালে ইরাকে নিয়ে যাব আমরা বাড়িতে। কোথাও যাওয়া হবে না, ভুলে যেও না তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। সমস্যা কি? আমি না হয় গেলাম, কিন্তু ইরা, তুমি যেতে পারবে তো? চিন্তা করো না। এরপর ওনারা নিজেদের রুমে চলে যায়। এদিকে আকাশ ইরাকে কোলে করে নিয়ে আসে রুমে, এনে বিছানায় শুইয়ে দেয়। এতদিন তো আমার থেকে পালিয়ে বেড়াতে, আজকে পালাবে কি করে? এতদিন যেভাবে পালাতাম। এই বলে যখনই দৌড় দেবে, আকাশ শাড়ির আঁচল ধরাতে ইরার শরীর থেকে শাড়ি খুলে যায়। এতে ইরা মুখে হাত দিয়ে রাখে লজ্জায়। এদিকে এই প্রথম ইরাকে এরকমভাবে দেখতে পেল, সেজন্য না চাইতেও ইরার কাছে এসে ওকে নিজের কাছে টেনে নেয়। শরীর ঢাকার বদলে মুখ ঢাকলে যে? তুমি তো আমার স্বামী, তোমার তো দেখার অধিকার আছে, কিন্তু তোমার ওই দেখার চাহনি দিকে তাকাতে পারবো না, সেজন্য নিজের মুখটাই ঢেকে নিলাম। তাহলে এখন পরে নাও শাড়ি। উম, না থাক।
পরে আর কি করব, একটু পরে তো তুমি খুলে ফেলবে। বাহ, তুমি দেখি সবই জানো। আর কি কি জানো? কেউ কি শিখিয়ে দিয়েছে নাকি নিজে থেকে সবটা জানো? তুমি কিন্তু এবার আমাকে বেশি লজ্জা দিচ্ছ। একটু পরে যে বিছানায় নিয়ে যাব, তখন না হয় নিয়ে যাব। তখন তো লাইট অফ থাকবে, আর অন্ধকারে কোনো লজ্জা নেই। বাহ, তাহলে লাইটটা অফ করি, তারপর বাকিটা। লাইট অফ করে ইরাকে বিছানায় নিয়ে এসে, দাঁড়ান ভাই, সবটা শুনতে হবে না আর না দেখতে হবে, আপনারা শুধু বুঝে নেন এরপর কি হতে পারে। এইদিকে ওদের মধ্যে সবটা হয়ে যাওয়ার পর আবার আপনারা অন্য কিছু ভেবে নিয়েন না। আচ্ছা ইরা, একটা কথা বলবো কি? কি কথা বলো? আচ্ছা, তুমি বড় লোকদের কেন অপছন্দ করো? বলা যাবে না। দেখো, আমি তোমার স্বামী, সেজন্য আমাকে বলো। যদি না বলি? তাহলে দ্বিতীয় রাউন্ড শুরু করে দিব। ঠিক আছে, বলতেছি। আগে একটু জিরিয়ে নেই, তুমিও পড়ো অনেক। আচ্ছা, এখন আমাকে বলো। এদিকে ইরা বলতে থাকে, আকাশ ইরার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সবটা শোনার পর আকাশের নিজেরই খারাপ লাগে। অনেক খারাপ লাগতেছে, তাই না? তোমার অবস্থা দেখে খারাপ লাগেনি, খারাপ লাগছে তুমি বাবার আদর পাওনি সেজন্য। তাতে কি, এতদিন তো স্বামী ছিল না, এখন তুমি স্বামীর অভাব পূরণ করবে, আর শ্বশুরকে দিয়ে বাবার আদর পূর্ণ করব। আমি আদর দিতে তো দুই পায়ে খাড়া। এদিকে ওদের খুনসুটির মধ্যে রাতটা পার করে দেয়। সকালবেলায় ইরা আকাশের বাবা মার সাথে ওনাদের বাড়িতে যায়। এদিকে আকাশকে যেতে দেয়নি, তার কারণ আপনারা জানেন। ওরা যাওয়ার পরে, এই যে নবাবের বাচ্চা, কোথায় যাচ্ছ? আমি তো কোথাও যাচ্ছি না। তাহলে রেডি হয়েছো কেন? বা রে, এরা তো নেই, তাহলে আমি এখান থেকে কি করব আর? সেজন্য বাইরে থেকে ঘুরে আসতেছি। কোথাও যেতে হবে না, বাড়িতে কাজ আছে, সেই কাজগুলো করো। বাড়িতে তো লোক আছে কাজ করার জন্য। তাহলে তোমাকে কেন রেখেছি আমি? সেটা আমি কি করে জানবো? তোমাকে এখানে থাকতে হবে, এবং কি প্রতি মাসে তোমাকে 1,000 টাকা ডলার করে দিতে হবে। বুঝলাম না, আমি কেন ডলার দিয়ে থাকতে যাব? তাহলে কি তোমাদের এভাবে ফ্রিতে রাখবো নাকি আমি? হয়তো তোমাকে কাজ করতে হবে, নয়তো মাসে মাসে ডলার দিতে হবে। তবে এই কথাটা ইরা যেন না জানে, কথাটা মনে রেখো। তাছাড়া তোমার আর আমার মধ্যে যে চুক্তি হয়েছিল তা নিশ্চয়ই ভুলে যাওনি। কি যে বলেন না, আপনার মতো হিটলার শাশুড়িকে ভুলে যাব কি করে বলেন? কি, আমি হিটলার? তোমার সাহস তো কম না, তুমি হিটলার বললে। 100 বার বলবো, তাতে আপনার কি? তোমার কি যে হাল করব তা তো তুমি ভাবতেও পারবে না। ও তাই নাকি? দেখি কি কি করতে পারেন। এখন কথা না বাড়িয়ে ঘরের কিছু কাজ শেষ করে নাও। যেমন? আজকে রান্না তুমি করবে। আমি তো রান্না করতে পারি না। না পারলেও করে নিবে, তবে রান্না খারাপ হলে কিন্তু জরিমানা আসবে। এটা কি প্রতিশোধ নিচ্ছেন? তেমনটাই ধরে নাও। তারপরও তোমার মতো ছেলের কাছে আমি তো নিজের মেয়েকে রাখতে দিব না। এতে কি আপনার মেয়ে খুশি থাকবে বলেন? তোমার কাছে খুশি না থাকলেও অন্য কারো কাছে ঠিকই খুশি থাকবে। আচ্ছা, আমাকে অফিসে যেতে হবে কবে থেকে? কাল থেকেই। বাকি থাকলো বাড়ির কাজ করা। আমার ইচ্ছা হলে করব, নয়তো করব না। আমি আপনার বাড়ির চাকর না যে আপনার সব কাজ করব। আমি এই বাড়ির মেয়ের জামাই, তাও অনেক আদরের। সেজন্য এমন কিছু করবেন না যার জন্য আপনাদের কপালে না দুঃখ আসে। তোমাকে জামাই বলে কে মানে? এখন কি কি রান্না করব তা বলেন। এরপর কিছু খাবারের নাম বলে যা রান্না করতে থাকে। এদিকে ইরা তো শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করতে থাকে, সাথে রান্না করতে থাকে। আর রান্না করতে করতে আকাশের আম্মু ইরাকে সাহায্য করতে থাকে। রান্না শেষে ওনারা খেয়ে গল্প করতে থাকে। এদিকে কখন যে বিকেল হয়ে যায় তা খেয়াল করেনি। এদিকে সব কাজ শেষ করে আকাশ ও রুমে শুয়ে থাকে। ইরা গল্প করতে করতে বলে, আম্মু, আমাকে তো এখন যেতে হবে। তুই এই বিকালে যাবি কোথায়? আমি তো আমাদের বাড়িতে যাব। আমাদের সাথে কি থাকতে ভালো লাগছে না? আম্মু, আমি আসলে তেমনটা বলতে চাইনি। আসলে আমি বলতে চেয়েছি। আমি বুঝতে পেরেছি, তুমি তাহলে যাও, আবার সকালে চলে এসো। ঠিক আছে আব্বু।
আমি তাহলে আসি। আর আম্মু, তুমি আব্বুর থেকে জেনে নিও আমি কেন যাচ্ছি। আমিও বুঝতে পেরেছি, তোকে আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, সাবধানে যাও। এদিকে ইরা তো যেতে থাকে, তার সাথে আকাশের আব্বু ইরার আশেপাশে কিছু সিকিউরিটির ব্যবস্থা করে। কেননা ইরা আর আকাশের পেছনে যেভাবে শত্রু লেগে আছে তা তো আপনারা জানেন। সেজন্য সিকিউরিটির ব্যবস্থা করে যেন ইরার কোনো ক্ষতি না হয়। তবে এই ব্যাপারে ইরা কিন্তু কিছুই জানে না। আপনারা আবার বলে দিন না যেন। 30 মিনিট পরে ইরা ওদের বাড়িতে এসে ওর রুমে এসে দেখে রুমটা এখনো ফুল দিয়ে সাজানো। সেজন্য আকাশকে জিজ্ঞেস করে, কি ব্যাপার আকাশ? কই কি ব্যাপার? তুমি এভাবে আজকেও ফুল দিয়ে সাজিয়ে রেখেছো কেন? আজকেও নতুন করে আমাদের হবে? কি, একটা মেয়ে 2 দিনে 2বার বাসর করবে? আরে অবাক হচ্ছ কেন? বাসর তো করবে আমার সাথে। গতকালও যখন করতে পেরেছো তখন আজকেও পারবে। এই বলে ইরাকে খাটে নিয়ে আসে। খাটে আনার কিছুক্ষণ পরে কেউ একজন দরজায় নক দেয়। উফ, এই সময় আবার কে এলো? আমি গিয়ে দরজা খুলে দেখি। লাগবে না, তুমি আগে কাজ শেষ করো। এখন উঠে গেলে পরে আবার আমার মুড নষ্ট হয়ে যাবে। এইদিকে ইরার কথা আর ফেলতে পারেনি, কিন্তু মিনিট যত যাচ্ছে দরজার আওয়াজ হতে থাকে বেশি। এদিকে ওদেরও কাজ শেষ, সেজন্য দরজা খুলে দেয়। দরজা খুলে তাকিয়ে দেখে ইরার মা বাহিরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এত রাতে এখানে? কি হলো আকাশ, কে এসেছে? তোমার মা এসেছে। এইদিকে ইরাও একটু ঠিক করে নিজেকে, তারপর দরজার সামনে আসে। কি হয়েছে আম্মু, তুমি এত রাতে এখানে কেন? জামাইকে বল থালা বাসনগুলো ধুয়ে রাখার জন্য। এই কাজ তো সকালেও করতে পারবে। দাঁড়াও, আকাশ কেন এই কাজ করবে? তা আকাশ না করলে আর কে করবে? এতদিন যারা করেছে তারাই করবে। আজকে থেকে ওকে করতে হবে। ও কেন করবে? আকাশ, তুমি ইরাকে পরে সবটা বুঝিয়ে দিতে পারবে? সকালে করে নিব, সেজন্য আপনি যান এখন। এইদিকে ইরা থাকায় বেশি কিছু বলতেও পারছে না। এইদিকে দরজা আটকে রুমে এসে ওরা শুয়ে পড়ে। তখন ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরার যে কতটা রাগ হয় তা যদি আপনারা দেখতেন তাহলে তো হতোই। তুমি সারাদিন বাড়িতে থেকে এইগুলো করো? এছাড়া আর কি করব? তোমার মায়ের সাথে আমার সেরকমই চুক্তি হয়েছিল। কিসের চুক্তি? তারপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর ইরার চোখে পানি চলে আসে। তা দেখে ইরাকে জড়িয়ে ধরে। তুমি কাঁদছো কেন? এই যে, তুমি এত কষ্ট করতেছো। তোমার জন্য এটুকু কষ্ট করতেই পারি। সত্যি, আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি। পরের দিন সকাল থেকে ইরা চলে যায় আর আকাশ বাকি কাজগুলো করতে থাকে। এভাবে মোটামুটি 9 দিন শেষ। কাল থেকে আবার আকাশকে যেতে হবে অফিসে। আর ওখানে যে আরও বেশি ঝামেলায় পড়তে হবে তা খুব ভালো করে জানে। এদিকে ইরাও আর যায় না ওর শ্বশুর বাড়িতে। এদিকে আকাশের বাবা মা আবিরের বাড়ি ছেড়ে চলে যায় ওনাদের বাড়িতে। এইদিকে অফিসে যাওয়ার জন্য আকাশকে ইরা রেডি করে দেয়। আচ্ছা, আমি কি বাচ্চা? তুমি আমাকে ছোট বাচ্চাদের মতো রেডি করে দিচ্ছ। তুমি বাচ্চা না হলে কি হবে? আমাদের যখন বাচ্চা হবে তখন তো ওদের এভাবে রেডি করাতে হবে। সেজন্য তোমার মাধ্যমে কাজগুলো শিখে নিচ্ছি। সত্যি তুমি পারোও বটে। তাহলে বাচ্চা কি এখন নিবে না আরো পরে? 3 বছর পর নিব। 3 বছর পর কেন? তার কারণ হচ্ছে বাচ্চা হওয়ার পর ছেলেরা আর তাদের বউকে সময় দেয় না, সব সময় বাচ্চাকে নিয়ে সময় কাটায়। সেজন্য লেট করে নিব। হায় আল্লাহ, এ মেয়ে বলে কি? ঠিক বলেছি। এখন কপালে একটা চুমু দাও তো তুমি। আমি তোমাকে প্রতিদিন এভাবে রেডি করিয়ে দিব। তার বিনিময়ে তুমি আমার কপালে একটা করে চুমু দিবে। একটা কেন? তোমার মতো বউ থাকতে 10টাও নিতে রাজি। জি না, 10টা দেওয়ার নাম করে। না থাক, এখন চুমু দিয়ে বিদায় হও তো, আমাকে কাজ করতে হবে। একটা চুমু দিয়ে আকাশে বের হয়ে পড়ে। তবে গাড়িতে না এসে ট্যাক্সি করে যায় অফিসের দিকে। আর মনে মনে ভাবতে থাকে, সত্যি মেয়েদের মন বোঝা বড় দেয়। কখন ওদের মাথায় কি চিন্তা আছে তা ওরা নিজেরাও জানে না। এইসব ভাবতে ভাবতে চলে আসে অফিসে। তাও 1 মিনিটও লেট হয় না। তাও ইরার মা অনেক কথা শুনিয়ে দেয়। কি ব্যাপার, এতক্ষণ কি করলে বাসায়?
আমি যাই করি তা কি আপনাকে বলতে হবে? তাছাড়া আমি তো লেট করে আসিনি অফিসে। একটা কাজ করো, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। আমি কেন কফি বানাতে যাব? কারণ আমি তোমার বস, আর আমি যা বলবো সেটাই হবে। ঠিক আছে, যাচ্ছি। এই বলে কফি বানাতে চলে যায়। এদিকে ইরা বাড়িতে বাকি কাজ করতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। অফিসে আকাশকে দিয়ে চাকরের মতো যা তা কাজ করাচ্ছে। এদিকে কিছুদিন যাওয়ার পর আকাশের বাবা মা আসে ইরাকে দেখার জন্য। তখনই হঠাৎ করে আকাশের আব্বু অসুস্থ হয়ে পড়াতে ওনাকে নিয়ে হসপিটালে নিয়ে যায় ইরা। এদিকে আকাশ বাড়িতে এসে খবরটা শুনে রওনা দেয়। ইরা, আব্বু এখন কেমন আছে? তুমি একদম টেনশন নিও না। আমি আব্বুকে আমাদের হসপিটালে নিয়ে এসেছি। এখানে ওনার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি তো আছি ওনার সাথে, আর আম্মুও তো আছে আমার সাথে। তুমি থাকো, আমি আসতেছি। ২০ মিনিট পর হসপিটালে চলে আসে। ওখানে বাকিদের সাথে দেখা করে, কিন্তু এখানে আকাশের আব্বুকে প্রায় ৫ দিনের মতো রাখতে হবে জানায়। তুমি কোনো টেনশন নিও না, আমি আর আম্মু আছি বাবার কাছে। তোমাকে এই নিয়ে টেনশন নিতে হবে না। কিন্তু হসপিটালে এত বিল দিব কি করে? উফ আকাশ, এটা আমাদের হসপিটাল। এখানে আমাদেরকে কেউ ডলার চাইবে? সেটা জানি, কিন্তু তোমার মা কি এত সহজে ছেড়ে দিবে? আরে আম্মু এরকম কিছু করবে না। সেটা তো যেদিন হসপিটাল থেকে বের হবে সেদিন বলা যাবে। তুমি এখন বাসায় চলো আম্মু। হ্যাঁ বলো ইরা। আমি আকাশকে নিয়ে তাহলে বাসায় যাচ্ছি। আবার আমি গতকাল সকালে আসব খাবার নিয়ে। কোনো অসুবিধা হবে না। আমি নার্স আর ডক্টরকে সব কিছু বুঝে বলেছি। সাবধানে যেও তোমরা। ওরা চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর ইরার মা জানতে চাইলে ওনাকে বলে সবটা শোনার পর উনি কি যেন ভাবতে থাকে, কিন্তু সেটা আকাশের চোখ এড়ায়নি। এদিকে ৫ দিন পর যখন আকাশের বাবাকে হসপিটাল থেকে আনতে যায়, সবাই তখন ইরার আম্মুও যায়। এতে ইরা তো অনেক খুশি হয়, কিন্তু সে খুশি আর বেশিক্ষণ থাকলো না। তা বিয়ান, হসপিটালে যে বিল এসেছে সে বিল কি দেওয়া হয়েছে? বিল তো দেওয়া হয়নি। তা হসপিটাল ছাড়ার আগে বিল পরিশোধ না হলে রোগী নিয়ে যেতে দেন কেন? কথাগুলো ওখানে থাকা স্টাফ আর ডক্টরকে বলল। সরি ম্যাডাম, ছোটো ম্যাডাম বলল ওনার শাশুড়ি, সেজন্য আমরা কোনো বিল করিনি। বাবা, এরকম আমার মেয়ে আসবে আর সবাইকে ফ্রিতে ট্রিটমেন্ট দিলে তো আমার ব্যবসা লাটে উঠবে। যান, এখনই বিল তৈরি করে নিয়ে আসুন। জি ম্যাডাম, এখনই যাচ্ছি আমরা। লোকটা তো চলে যায়, কিন্তু ইরা ওর মায়ের দিকে তাকিয়ে আছে। কেননা এরা ভাবতেও পারেনি এরকম কিছু যে হবে। ছি মা, ছি। তুমি এরকম একটা কাজ করবে তা আমি কল্পনাও করতে পারিনি। তুই আমার মেয়ে বলে যাকে তাকে এভাবে হসপিটালে এনে বিনা চিকিৎসা দিতে পারো না। মা, ওনারা আমার শ্বশুর শাশুড়ি হয়। সে যাই হোক, ডলার ছাড়া ওনাদের আমি যেতে দিব না। কত ডলার হয়েছে বলুন, আমি এখনই দিয়ে দিচ্ছি। এই যে ম্যাডাম, এখানে লেখা আছে। বেয়ান, বেশি হয়নি, আপনাদের $10,000 হয়েছে। সামান্য কিছু ডলারের জন্য এত অপমান করলেন? আমি এখনই। কথাটা বলার আগে আকাশের আব্বু আকাশকে থামিয়ে দেয় আর কানে কানে কি যেন বলে। এতে আকাশ চুপ হয়ে যায়। কি হলো, চুপ হয়ে গেলে কেন? এখন কোনো কথাই দেখি এখন মুখ দিয়ে বের হচ্ছে না তোমাদের। দেখুন বেয়ান, এতগুলো ডলার তো নেই এখন আমাদের কাছে, আমরা পরে দিয়ে দেই আপনাকে। আমার এখনই লাগবে। এদিকে ইরা ওর মায়ের এরকম ব্যবহার আর আচরণের জন্য ওখানেই চোখের পানি ফেলতে থাকে। কেননা ইরাকে ওর শ্বশুর শাশুড়ির সামনে এত অপমান হতে হবে তা ইরা কখনোই ভাবেনি। কান্না করে কোনো লাভ হবে না। তবে এক হয় ডলার দিবে, নয়তো কি? নয়তো আমার একটা শর্তে তোমাকে রাজি হতে হবে। কি শর্ত? আর আমি যে কোনো শর্তে রাজি আছি, সেটা বলুন। সেটা আমি তোমাকে বলবো, সেই জন্য আমার সাথে আমার কেবিনে বসো। ইরার মায়ের সাথে কেবিনে যায় আর ইরার মা কিছু পেপার এগিয়ে দেয়, আবার সেগুলোতে সাইন করতে বলে। সাইন করা হয়ে গেলে ইরা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে কি হবে আপনার, সেটা কি জানেন? ইরাকে এই ব্যাপারে কিছু জানাবে না তুমি। এটা শুধু আমাদের মধ্যে থাকবে, কথাটা মনে রেখো।
তাই হবে। এরপর ওনারা ইরার কাছে আসে। তখন হসপিটালের লোকেদের ইরার মা মানা করে দেয় বিল না নেয়ার জন্য। সেজন্য ওরা চলে যায় ওখান থেকে। সেজন্য ইরাদের বাড়িতে নিয়ে আসে ওনাদের। আকাশ, মা তোমাকে ডেকে নিয়ে কি বলল? কি বলেছে তোর শাশুড়ি সেটা তো বল। তেমন কিছু না, ও তোমাদের ভাবতে হবে না। আকাশ, তুমি ঠিকই বলেছ। মা এত সহজে সব কিছু ছেড়ে দিবে না। আরে কান্না করো না, যা হবার হয়েছে, তোমার কোনো দোষ নেই, সেজন্য মন খারাপ করো না। সব তো আমার জন্যই হয়েছে। আমার জন্য আজকে তোমাদের অপমানিত হতে হলো। তুমি এইসব নিয়ে একদম টেনশন করিও না। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। এইদিকে আকাশ নিজের মতো করে কাজ করতে থাকে। কয়েকদিন পরে আকাশের বাবা মা চলে যায়। এইদিকে দিন যত যাচ্ছে আকাশের উপর অত্যাচার হতেই থাকে, কিন্তু তাও কোনো কিছু বোঝে না, কেননা আকাশ যে ইরার মায়ের সাথে চুক্তিবদ্ধ। এদিকে আকাশের বাবা ঠিকমতো ব্যবসায় দেখাশোনা করতে পারছে না বলে ওদের ব্যবসায় লস হয়, তবে তেমন একটা লস হয়নি। আকাশ, এখন কি করবি? আমি তো আগের মতো ব্যবসায় দেখতে পারি না বলে। আমি কি ইরাকে সবটা বলে দিব? এখন বলার দরকার নেই। কিন্তু আমাদের ব্যবসায় আমার কাছে ব্যবসার চাইতে আমাদের এরা বেশি গুরুত্বপূর্ণ। আমার সব কিছু লস হয়ে যাক, তাতে আমাদের কোনো আফসোস নেই, কিন্তু এরা যেন না হারায়, কারণ ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাছাড়া আমাদের সে লস হয়েছে, সেটা তো তোর একটা গাড়ির দাম হবে, সেজন্য তোকে এই নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, আমি তো মাঝে মাঝে আমাদের অফিসে যাব, সামনে মাস থেকে হয়তো। সেটা কিভাবে? এরপর ওর বাবাকে সবটা বলে। উনি তো মোটামুটি খুশি হয়, কেননা এতে আকাশকে অনেক কষ্ট করতে হবে সেজন্য। এদিকে 1 মাস কেটে যায়। আকাশের উপর অত্যাচার তো কোনোভাবেই কমে না। কয়েকদিন পরে আকাশ, তোমাকে একবার চৌধুরী সাহেবের অফিসে যেতে হবে। কেন ম্যাডাম? ওনাদের থেকে আমরা কিছু অর্ডার নিব, সেই জন্য ওনাদের অফিসে যাবে। এই ফাইলটা জমা দিবে, তাহলে হবে। সাথে আমার ভাইকেও নিয়ে যাও। আপু, আমি গিয়ে কি করব? ওখানে আরো অনেক লোক যাবে তাদের ফাইল জমা দেওয়ার জন্য। সেজন্য তোমার এমনভাবে বলবে সবকিছু যেন ওনারা আমাদের কাজটা দেয়। ঠিক আছে আপু, তুমি চিন্তা করো না, হয়ে যাবে সব কিছু। এদিকে আকাশ ইরার মামাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভাগ্যক্রমে রকিও আসে ওখানে। ওখানে সবাই বসে আছে, কিন্তু আকাশ নিজের চেহারাটা ঢেকে রেখেছে, কেননা এই অফিসটা তো আকাশের। সেজন্য ওকে যেন কেউ না চিনিয়ে সেজন্য এরকম ব্যবস্থা। কিন্তু ওখানে রকি তো ইরার মামাকে চিনে, সেজন্য ওনাকে দেখতে পেয়ে কথা বলতে থাকে। এদিকে আবির তো ওখানে আসে, আকাশকে দেখেই চিনে ফেলে। আকাশ, তুই এখানে? আঙ্কেল তো আমাকে কিছুই জানায়নি যে তুই আসবি। আসছিস, ভালো কথা। চল, ফাইলগুলো দেখবি। আবির, এখানে ইরার মামা রকি আছে, ওরা যদি জানতে পারে কোনো কিছু, তাহলে যে সমস্যা হয়ে যাবে আমার। চিন্তা করবেন না, ওরা কিছুই জানতে পারবে না। তুই তো শুধু ফাইলগুলো দেখবি, এর বেশি কিছু না। ঠিক আছে, সবটা ব্যবস্থা কর। এদিকে সবটা ব্যবস্থা করতে থাকে, অন্যদিকে রকি কি যেন একটা ভাবতে থাকে। ভাবনা শেষ হলে ওখানে থাকা একটা লোককে কি যেন জিজ্ঞেস করে। লোকটার থেকে অনেক কিছু জানতে পারে। এদিকে ইরার মামা তো আকাশকে খুঁজে পাচ্ছে না, সেজন্য কল দেয়। আকাশ, কোথায় তুমি? আমি তো আছি অফিসে, ভাবলাম অফিসে যখন এসেছি একটু ঘুরে দেখি। তুমি তাড়াতাড়ি নিচে আসো, আমাদের একটুর পর এখানে ফাইল বুঝিয়ে বলতে হবে। আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এদিকে কিছুক্ষণ পর ওখানে আসে একটু পরে। তাহলে চলুন ফাইল নিয়ে যাই, আর ফাইলে থাকে সব কিছু বলতে থাকে। সবটা শোনার পরে আমরা প্রজেক্ট পাচ্ছি তো। দেখুন, এখন তো তা বলা সম্ভব না। সবটা তো আমাদের স্যার ঠিক করবেন। আপনারা এবার আসুন। এদিকে আকাশ ইরার মামাকে নিয়ে বেরিয়ে আসে। তখনই রকির সাথে দেখা হয়। তা আকাশ আন্টি প্রজেক্ট তো পাচ্ছে, তাহলে? কেন রকি, তোমরা কি ফাইল জমা দাওনি? না মামা, ফাইল জমা দিলেও তো আমরা পাবো না, সেই জন্য আর দিয়ে কি করব? মানে ঠিক বুঝলাম না।
আর বুঝে কি করবেন? যদি আমি আগের থেকে জানতাম তাহলে আর এখানে আসতাম না। এই বলে রকি তো চলে যায়। তখন ইরার মামা আর আকাশ বসে পড়ে গাড়িতে। আকাশ, রকি এগুলো কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। বাদ দেন তো ওর কথা শুনে কাজ নেই আমাদের। আমরা এবার অফিসে যাই, চলুন। চলো তাহলে। এবার ওরা চলে আসে। এদিকে 3 দিন পর জানানো হয় প্রজেক্ট ইরার আম্মু পাচ্ছে, সেজন্য উনি একটা পার্টির আয়োজন করে। দেখো, আমি একটা পার্টির আয়োজন করতেছি, তোমরা দুজনে সেটা দেখাশুনো করবে। কিন্তু মামা থাকতে আমি কেন? কারণ এর জন্য কি আমি এখন বাড়তি ডলার খরচ করে লোক রাখবো নাকি? কিন্তু আমরা তো এই প্রজেক্টটা আকাশের জন্য পেয়েছি। তা এর জন্য তো ওকে স্যালারি দেওয়া হয়। তারপরেও তুই এবার তো ওর উপরে একটু রাগ কমাতে পারিস। ছেলেটা কত পরিশ্রম করতেছে, কিন্তু তুই ওর সাথে এভাবে খারাপ আচরণ করে যাচ্ছিস। ঠিক আছে, যা, এখন আমি দেখতেছি। আকাশ, চলো তাহলে। এদিকে পার্টির আয়োজন শুরু হয়ে যায়। এদিকে রকি কি তথ্য জোগাড় করতে থাকে, যা আপনারা গল্প শেষ হওয়ার আগেই জানতে পারবেন। মোটামুটি পার্টির কাজ শেষ হয়, তবে এখন আর ইরার আম্মু আকাশের ওপর তেমন একটা রেগে কথা বলে না। সেজন্য আকাশ, চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? দেশের বাইরে যাব। কিন্তু তোমার হিটলার মা কি আমাদের যেতে দিবে? সে তুমি ভেবো না, মাকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু যাবে কিনা তা বলো। তুমি যেতে চাইলে আমি মানা করি কি করে? এই তো আমার লক্ষ্মী বর। পরের দিন ইরা ওর মায়ের কাছে আসে। ইরাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা জিজ্ঞেস করে, কিছু কি বলবি? আম্মু, তোমার কাছে এসেছি একটা কথা বলার জন্য। কি কথা, তাড়াতাড়ি বল, আমার আবার কাজ আছে। আমি বলছিলাম কি, তুমি আকাশকে 7 দিনের ছুটি দিতে পারবে? 7 দিনের ছুটি কেন? তোরা কি কোথাও যাচ্ছিস নাকি? আসলে আমি দেশের বাইরে ঘুরতে যাব, সেজন্য আকাশ ছাড়া আমি একা একা যাব কি করে, তাই ওকে সাথে করে নিয়ে যাব। এরপর ইরার আম্মু এমন একটা কথা বলে যা ইরা ভাবতেও পারেনি কথাটা হচ্ছে। ঠিক আছে, যা তাহলে, আর যা খরচ হবে আমি দিব। তোরা ওখানে গিয়ে আমাদের রিসোর্টে উঠবি। সত্যি তুমি কত ভালো। এই বলে ইরা ওর মাকে জড়িয়ে ধরে। এতে ইরার মায়ের চোখের পানি পড়ে যায়। আসলে অনেক বছর পর ইরা ওর মাকে এভাবে জড়িয়ে ধরেছে সেজন্য। আসলে এখন আর আগের মতো ইরার আম্মু আকাশের উপর তেমন একটা অত্যাচার করে না, কেননা আকাশ ওনাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছে। এদিকে ওরা চলে যায় ঘুরতে, আর এই খবরটা রকিও পেয়ে যায় কি করে তা বাকিরা জানে না। এইদিকে আচ্ছা, তোমার মা এত তাড়াতাড়ি মেনে গেল কি করে? সেটা আমিও জানি না, তবে মায়ের চোখে পানি ছিল। আচ্ছা চলো, এখন শুরু করি। কি? সবই যখন বুঝতেছো, তখন আর লজ্জা কেন করতেছো বলো তো? এখানে একটা মিনিটও লস করা যাবে না। তুমি এত এনার্জি পাবে কোথায়? তুমি পাশে থাকলে এনার্জি এমনিতেই তৈরি হয়ে যায়। এখন চলো, সময় কম। এদিকে ওরা ওদের কাজ করতেছে। এদিকে রকি ওই রিসর্টেই উঠে আর আকাশ ও ইরার উপরে নজর রাখে, ওরা কি করে বা না করে এই সবের উপরে। রকি তো শুধু সুযোগের অপেক্ষায়। 2 দিন পরে ওরা যখন পানিতে নামে তখনই রকি লুকিয়ে আকাশকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু আকাশ পানির নিচ থেকে উঠে খুঁজে পায়নি, কেননা অনেক মানুষ থাকার কারণে বুঝে উঠতে পারে না। এদিকে দিন ওদের ভালোই যেতে থাকে। মোটামুটি 7 দিন কাটিয়ে ওরা বাড়িতে আসে। তখনই কাল থেকে অফিস যেন তোমাকে দেখতে না পাই আমি। মাত্র তো আসলাম, আর এর মধ্যে অফিসে যাওয়ার জন্য বলতেছেন? আপনার মধ্যে কি কোনো মায়া দয়া নেই? মায়া আছে শুধুমাত্র আমার মেয়ের জন্য। আর তোমার মতো ভিখারিকে মায়া দয়া কেন দেখাতে যাব আমি, সেটা কি বলতে পারো? সেটাও ঠিক বলেছেন। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন সবার সামনে? কোন সত্যিটা জানতে চাচ্ছ? আমাকে অপছন্দ করার কারণ কি শুধু আমি ছোট লোক? এটাই কি মূল কারণ? ঠিক বলেছিস, এইটাই মূল কারণ। আর আমি তোকে কোনোভাবেই আমার মেয়ের জামাই বলে স্বীকার করব না। ঠিক আছে, তাহলে আর আমার কিছু বলার নেই।
এদিকে দুদিন পর রকি আসে ইরার মায়ের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সাথে করে রকি কি যেন কাগজ নিয়ে আসে আর ইরার মায়ের কাছ থেকে সাইন করিয়ে নেয়, কিন্তু উনি নিজেও জানে না আসলে কোন কাগজে উনি সাইন করেছে। কিছুদিন যাওয়ার পর রকি ইরাদের পুরো সম্পত্তি হাতিয়ে নেয়। আসলে ওই দিন ইরার মা যে কাগজগুলোতে সাইন করেছিল সে কাগজ ছিল সম্পত্তির দলিল, যা রকি ভুল কথা বলে সাইন করে নিয়েছিল, কিন্তু কোনো কিছু করার নেই বলে ওনাদের বাড়ি ছেড়ে দিতে হয়েছে। আম্মু তুমি এটা কি করলে? আমি কি জানতাম রকি আমার সাথে এরকম বেইমানি করবে? তা সেই করেই তো নিলে বাবার মতো। বাবার কথা শুনে ইরার আম্মু অবাক হয়, কেননা ইরার আম্মু ওনার স্বামীকে প্রায় ভুলে গিয়েছে আর উনি বেঁচে আছে কিনা সেটাও জানে না। দেখুন, যা হবার হয়েছে, এখন এই বিষয়ে তো বলে লাভ নেই। একটা কাজ করুন, আপনারা সবাই আমার বাড়িতে আসুন, ওখানে থাকবেন। তুমি ভাবলে কি করে তোমার ওই ভাঙা বাড়িতে আমি উঠবো? এছাড়া আপনাদের হাতে তেমন কোনো অপশনও নেই। হয় আমার সাথে চলেন, নয়তো এভাবে বাইরে রাত কাটাতে হবে। আপনাকে আমি যতটা বুদ্ধিমতী মনে করেছিলাম, আসলে আপনি তেমনটা না। আপনি জানেন রকি ভালো না, তাও ওকে বিশ্বাস করেন। এখন আপনাকে পথের ফকির বানালো, আর যে যাকে সারাক্ষণ অবহেলা করলেন, আজকে সেই আপনাকে আশ্রয় দিতে চাইছে, অথচ এখন রাজি হচ্ছেন না। আপু, আকাশ তো ঠিকই বলেছে। ও ছাড়া তো আমাদের আর কোনো উপায়ও নেই। ঠিক আছে, কিন্তু আমার এত কিছু রকি নিয়ে নেবে, সেটা কি কখনো আমি ফিরে পাবো? চিন্তা করবেন না, আমি সেইগুলো নেওয়ার ব্যবস্থা করে নিব। তুমি কি করে পারবে? সে চিন্তা আমার উপরে ছেড়ে দিন, এখন চলেন আমার বাড়িতে। ওনাদের তো বাড়িতে নিয়ে যেতে থাকে, তবে ওদের বাড়িতে নয়, আবিদদের বাড়িতে, যে বাড়িতে আকাশরা এখন অভিনয় করে থাকতেছে। আসলে ইরার জন্য আকাশ চাইলেও নিজের বাড়িতে যেতে পারছে না। এইদিকে ওই বাড়িতে ওনাদের মোটামুটি দিন তো যেতে থাকে, তবে এখন ইরার মায়ের মধ্যে আগের মতো অহংকার নেই। আমাকে মাফ করে দিন আপনারা, আপনাদের সাথে ঠিক মতো ভালো ব্যবহার করিনি, আর এখন আমাকে পথের ফকির হয়ে থাকতে হচ্ছে। সবই ভাগ্যের উপর। একটা সময় যাদের চোখে দেখতে পারতেন না, এখন তাদের কাছেই আশ্রয় নিতে হচ্ছে। আমার ভুলের জন্য আজকে আমার এরকম অবস্থা। আমরা আসাতে তো আপনাদের এখন অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কী যে বলেন না, আপনারা এখানে সারা জীবন থাকলেও আমার কোনো অসুবিধা নেই। শুধু একটা কথা বলবো, আমার ছেলেটাকে আপনি জামাই হিসেবে মেনে নিন, শুধু এইটুকু চাইবো। ঠিক আছে, আগে সবকিছু ঠিক হোক, তখন আমি মেনে নিব, কিন্তু এখন সংসার চলবে কি করে? চিন্তা করবেন না, আপনার একটা ছেলে এখনো আছে, আমি সবার দেখাশোনা করব। পারবে তো তুমি এতগুলো মানুষের খাবার ব্যবস্থা করতে? চিন্তা করো না, আমি সবটা সামলে নিব। এইদিকে আকাশ ওদের অফিসে যায়, সারাদিন অফিস শেষ করে পোশাক চেঞ্জ করে চলে আসে। এইদিকে এভাবে 1 মাস কেটে যায়। ইরাদের পরিবারের সবাই ওদের বাড়িতে আছে। কয়েকদিন যেতেই রকির সাথে আকাশের দেখা হয় রাস্তায়। কি ব্যাপার আকাশ, তুমি আমার পিছনে কেন লেগে আছো? তুই ভালো করে জানিস আমি কেন তোর পিছনে পড়ে আছি। তবে আর 7 দিন পর সব কিছু ঠিক হয়ে যাবে। ও তাই নাকি? কি করে হবে সব কিছু? সেটা তুই কয়েকদিন অপেক্ষা কর, ঠিক বুঝতে পারবি। ওকে, দেখা যাবে। এইদিকে একদিন যেতেই রকির ব্যবসায় একের পর এক ক্ষতি আর লস হতে থাকে। এতে তো রকি অনেক ভেঙে পড়ে। যাদের সাথে রকি কাজ করত তারা রকির সাথে কাজ করতে আর চাইছে না, সেজন্য রকির অবস্থা খারাপ যাচ্ছে। তখনই আকাশ আসে রকির কাছে। কি রে, তুই এখানে কেন? তোকে বলেছিলাম না, তা কি মনে আছে? দেখ, তোকে আমি ছাড়বো না। আগে তুই নিজে ঠিক কর, তারপর না হয় আমার কথা চিন্তা করবি। কি করেছিস বল তুই? সবে তো মাত্র শুরু, 2 দিন পর তোকে জেলেও যেতে হতে পারে। আমি কেন জেলে যাব? এখানে যে পেপারগুলো আছে, এগুলো যদি আমি পুলিশকে দিয়ে দেই, তাহলে কি হবে তা তুই নিজেই দেখ। রকি পেপারগুলো পড়ে ভয় পায়, যা রকির মুখ দেখে বোঝা যাচ্ছে। আমাকে কি করতে হবে? তাছাড়া তোরও অনেক তথ্য আমার কাছে আছে। তাতে কি, সত্যিটা জেনে ইরা হয়তো আমার কাছ থেকে দূরে যাবে, কিন্তু একদিন তো ঠিকই ফিরে আসবে। কিন্তু তুই তো 10 বছরের জন্য চলে যাবি জেলে। দেখ, আমার ক্ষতি করিস না, আমিও তোর কোনো ক্ষতি করব না।
দুজন একটু সমঝোতার ভিতরে আসে। আচ্ছা, এই কাগজে সাইন কর। কিসের কাগজ? পড়ে দেখ আগে। রকি কাগজগুলো পড়ে তেমন খারাপ লাগেনি, সেজন্য সাইন করে দেয়। কিন্তু রকি এটা তো জানে না এখানে দুটো কাগজ, একটা সাদা কাগজ আরেকটা লেখা ছিল। ওখান থেকে বের করে। আকাশ ওর অফিসে আসে, তারপর কম্পিউটারে কি কি লিখতে থাকে। আর রকির থেকে যে কাগজে সাইন নিয়েছিল সেই কাগজে প্রিন্ট করে সব লেখা উঠিয়ে দেয়। রকি, এবার তুই কি করবি? এখন তো তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই নিজেও জানিস না তুই কোন কাগজে সাইন দিলি। এইদিকে 5 দিন পরে আকাশ অফিসে কাজ করে, তখন রকি কল দেয়। কে বলছেন? তুই কেন কল দিলি? তোর পরিবারের সাথে কথা বল। মানে? কথা বল, বুঝতে পারবি। কথা বলে বুঝতে পারে আকাশের পরিবারের সবাই রকির কাছে, সেজন্য রকি লোকেশন দেয়। আকাশ ওই ঠিকানায় এসে পৌঁছায়। কি রে, তুই এসেছিস? তুই কেন আমার পরিবারের সবাইকে নিয়ে আসলি এখানে? ইরাকে বিয়ে করার জন্য? তুই জানিস না এরার সাথে আমার বিয়ে হয়েছে? তাছাড়া তুই কি করে ভাবলি এরা তোকে বিয়ে করবে? কিন্তু একটা সত্যি কথা যখন ইরা জানতে পারবে, এখন তো। এদিকে আকাশ কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আসে। তখন রকি একটা কাগজ এগিয়ে দেয়। আকাশ ভালো করে জানে এটা কিসের কাগজ, সেজন্য কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। সেজন্য রকি আকাশকে আঘাত করে, আর আকাশও পাল্টা আঘাত করতে থাকে। ওদের মধ্যে মারামারির এক পর্যায়ে রকি মারা যায়। এর কিছুক্ষণ পরেই ওখানে পুলিশ এসে বাকিদের ধরে নিয়ে যায়। এদিকে ইরার মা তো আফসোস করতে থাকে, কেননা রকি মারা যাওয়াতে ওনার সম্পত্তি এখন আর পাবে না। এদিকে আকাশ বাকিদের দিয়ে ইরাদের বাড়িতে আসে। কি ব্যাপার আকাশ, তুমি আমাদের এই বাসায় কেন আনলে? কারণ আমি আপনাদের এই বাড়িটা উপহার দিলাম। কথাটা শুনে সবাই অবাক হয়ে আকাশের বাবা মা অবাক হয়নি, কেননা ওনারা সবাই জানে। তার চেয়ে বড় কথা হলো আকাশের আসল পরিচয়টা ইরা আর ওর মাকে জানালাম না। আকাশের পরিচয়টা সিক্রেটভাবে রেখে দিলাম গল্পের জন্য, এবং কি ইরার ভালোর জন্য। এদিকে ইরার মা তো খুশি হয়ে আকাশকে বুকে জড়িয়ে নেয়। এরপর সবটা বলতে থাকে ওনাদের সবটা শোনার পরে। সত্যি আজকে তোমাকে আমি নিজের মেয়ের জামাই বলে স্বীকৃতি দিলাম। আজ থেকে তুমি আমার বড় আদরের জামাই হয়ে থাকবে।